ওয়েলকাম টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্স বালা একলব্য ব্যাচে আজ তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবজিৎ স্যার তোমাদের আজকে পড়াবো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে পড়বো হচ্ছে ফুল নিয়ে। তো কালকে কি এপ্রিল ফুল। আমাদের জীবনে ফুলের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ আসে, তাই তো? তোমরা তো জানোই ভালো করে, কখনো আমরা বাগানে ফুল লাগাই, আবার কখনো আমরা কাউকে ফুল দিই, আবার কখনো ফুল হই। তাহলে চলো দেখা যাক আজকের এই রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে আমরা কি কি জানতে পারছি। প্রথমেই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা যেটা ঠিক করব সেটা হচ্ছে একটা মাইন্ড ম্যাপ বানাবো। আমরা এই চ্যাপ্টারটা থেকে কি কি পড়তে পারি, তারপরে আমরা ধীরে ধীরে সেই মতো এগিয়ে চলবো। কারণ আর কিছুদিন পর তোমাদেরই পরীক্ষা। তোমরা পরীক্ষার একদম দরজায় দাঁড়িয়ে রয়েছো। তোমরা কি করবে এখন? কিছু সময় তোমাদের এই কাজে লাগিয়ে এই যে অল্প একটুখানি জায়গা রয়েছে, এই সিলেবাসটা এই একটা জটিল বা তোমাদের মনে হতে পারে এটা একটু কঠিন, এই জায়গাটা পরিষ্কার করে নেবে। তাহলে প্রথমেই কি দেখব? আমাদের দৈনন্দিন জীবনে ফুলের অনেক ধরনের কার্যকারিতা রয়েছে। সাধারণত আমরা এখানে কি রয়েছে, মানুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অলংকার, বিভিন্ন কাজে, বিয়ে থেকে শ্রাদ্ধ, সকল কাজেই আমরা ফুল ব্যবহার করে থাকি। তাহলে আজকেই দেখব সেই ফুলের কি করে তার জনন সম্পন্ন হয় বা তার যৌন জনন সম্পর্কে আমরা জানব। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমে আমরা দেখব চ্যাপ্টারটা থেকে কি কি পড়া যাবে। 1 নম্বর, প্রথমে দেখব ফুলের যাবতীয় বৈশিষ্ট্য। 2 নম্বরে দেখব এর জননগত অঙ্গগুলি। এরপরে কোথায় লিখি, 3 নম্বর, এখানে 3 নম্বরে দেখব কি রয়েছে। 3 নম্বরে দেখব যে এর মধ্যে নিষেক পদ্ধতি। আর 4 নম্বরে হচ্ছে বিশেষ নিষেক পদ্ধতি। তাহলে এই 4টে জিনিসকে যদি আমরা এই গোটা অনুশীলনীটা থেকে বা এই গোটা জায়গাটা থেকে, বিষয়টা থেকে পরিষ্কার হয়ে যেতে পারি, মোটামুটি এই বিষয়টার 50% বা বলতে পারি তার বেশি, প্রায় 70 to 80% আমরা কমপ্লিট করে ফেলবো। বাকি 20% তোমাদের হাতে। তোমরা যদি নাই পড়ো, নাই শোনো বা নাই দেখো এই ভিডিওটা, বা এই ভিডিও থেকে পাওয়া তথ্যগুলো যদি তোমরা নাই লেখো, তাহলে সেই 70% যেটা তোমরা জ্ঞান অর্জন করেছিলে সেটা পুরো ভুলে যাবে। তাই এখন কি কাজ করবে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তার সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যেটা করবে, একটা খাতা পেন নিয়ে বসবে, বিশেষভাবে যেগুলো বলবো সেগুলোকে নোট করবে। প্রথমেই দেখব যে ফুল কি কি ধরনের হয়, ফুল কি কি ধরনের দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ ফুল। সাধারণ ফুল কাকে বলে? যে ফুল সাধারণত আমরা দেখতে পাই, মানে সাধারণত দেখতে পাই মানে যে ফুলের মধ্যে ফুলের 4টি অংশ কি কি একটু পরে আমরা দেখতে পাবো। সকল বর্তমান থাকে তাকে বলা হবে সাধারণ ফুল। সাধারণ ফুল হচ্ছে যে ফুলের মধ্যে ফুলের 4টি অংশ, যে ফুলের 4টি অংশ কি কি আমরা একটু পর জেনে নেব, সেই ফুলের 4টি অংশ দেখতে পাবো তাকে বলবো সাধারণ ফুল। সাধারণ ফুলের ভেতরে দেখতে পাবো প্রথম যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলের মধ্যে তার প্রধান 4টি স্তবক বা প্রধান 4টি অঙ্গ বর্তমান, তাকে বলা হয় সম্পূর্ণ ফুল।
তাহলে অসম্পূর্ণ ফুল কাকে বলবে? যে ফুলের মধ্যে প্রধান চারটি স্তবকের মধ্যে কোনো একটি স্তবক থাকবে না, বা কোনো স্তবকটি ওখানের মধ্যে আলাদা রকম ভাবে উপস্থিত থাকবে, তখন তাকে বলা হবে অসম্পূর্ণ ফুল। সাধারণত অসম্পূর্ণ ফুল বলতে বোঝায় যখন কোনো একটা ফুলের মধ্যে পুংকেশর বা গর্ভকেশর এই অংশ দুটোর মধ্যে যে কোনো একটি অংশ অনুপস্থিত থাকবে, তখন তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। এরপরে আসছি একলিঙ্গ ফুল। এই অসম্পূর্ণ ফুলের মধ্যে একটি হচ্ছে একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুল বলতে তোমরা বুঝতেই পারছো অলরেডি কি বলতে চাইছে। একলিঙ্গ মানে যে ফুলের একটি মাত্র লিঙ্গ থাকবে। একটি মাত্র লিঙ্গ বলতে কি বোঝায়? একটি মাত্র লিঙ্গ বলতে বোঝায় হয় সেটা পুং পুষ্প বা সেটা স্ত্রী পুষ্প হবে। মানে ফুলের মধ্যে হয় পুং রেণু তৈরি হবে বা স্ত্রী গর্ভাশয় নিয়ে সেটা থাকবে, তখন তাকে বলা হয় একলিঙ্গ ফুল। তাহলে একলিঙ্গ ফুলের বিপরীত কি হবে? উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল কাকে বলে? যখন একটা ফুলের মধ্যে স্ত্রী ও পুরুষ উভয় জননাঙ্গ বর্তমান, তখন তাকে বলা হয় উভলিঙ্গ ফুল। আর ক্লিব ফুল এটা একটা অস্বাভাবিক ধরনের জিনিস। কিরকম? কিছু কিছু সময় আমরা দেখতে পাই, যেমন ধরো নাও সুপরিতে এরকম দেখা যায় কি কিছু ফুল আছে তাদের মধ্যে না পুং না স্ত্রী, কোনো জননাঙ্গই বর্তমান নেই, সেই ধরনের ফুলকে বলা হয় ক্লিব ফুল। তাহলে কি দেখতে পেলাম এই জায়গা থেকে? এই জায়গা থেকে দেখতে পেলাম যে একটা ফুল সাধারণত কি কি ধরনের হয়? একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, ক্লিব ফুল, আর পেলাম হচ্ছে কি সম্পূর্ণ আর অসম্পূর্ণ। এই কয়েকটা ভাগে আমরা জানতে পারলাম। তাহলে ফুলের যদি আমি সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখি, তাহলে এগুলো হচ্ছে তার সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এছাড়া আর কি পাবো? এছাড়া ফুলকে তার কেমন করে ভাগ করা যাবে, মানে ফুলের কটা পাপড়ি আছে বা তার প্রতিসাম্যতার উপর একে তিন ভাগে ভাগ করা যায়। কিরকম দেখে নি। প্রথম হচ্ছে 1 নম্বরে এক প্রতিসম। এক প্রতিসম মানে কি? যার একটি মাত্র প্রতিসাম্য তৈরি হয়। যেমন ধরে নাও তুমি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি দেখো তোমার ডান দিকে একটা অংশ রয়েছে, বাঁ দিকে একটা অংশ রয়েছে, আর দুটো অংশই সমান সমান, যদি না তোমার কানটা একটু ছোট বড় হয়তো। তাহলে কি দেখতে পেলাম? যে আমরা বা মানুষেরা যদি আমাদের মাঝ বরাবর অংশ করা হয়, তাহলে আমাদের ডান দিক ও বাঁ দিক উভয়ই সমান, বাইরের দিক থেকে, ভেতরে নয়, কিন্তু হৃৎপিণ্ড একটাই থাকে। তাহলে এই রকম ধরনের ফুলকে বলা হয় এক প্রতিসম ফুল। মানে এখানে যদি আমি আঁকি, তাহলে আঁকবো হচ্ছে এই রকম ভাবে। যখন একটা প্রতিসাম্যে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হবে এক প্রতিসম ফুল। উদাহরণ হচ্ছে অপরাজিতা। হ্যাঁ, অপরাজিতা ফুল তোমরা সবাই দেখেছো। সে অপরাজিতা ফুলের হচ্ছে একটি এক প্রতিসম ফুল। এরপরে 2 নম্বরে পাবো আমরা যেটা, সেটা হচ্ছে বহু প্রতিসম ফুল। বহু প্রতিসম নাম থেকেই বুঝতে পারছো কি হতে চলেছে। এক প্রতিসমতে একটা ভাগে ভাগ করতে পেরেছিলাম, আর বহু প্রতিসমতে অনেকগুলো ভাগে যখন ভাগ করতে পারবো, তখন এটাকে বলা হবে বহু প্রতিসম ফুল। কিরকম? যখন কোনো একটা ফুলকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করতে পারবো, তখন সেই রকম ধরনের ফুলকে বলা হবে বহু প্রতিসম ফুল। উদাহরণ জবা। আমাদের পরিবেশে বহু প্রতিসম ফুলের সংখ্যাটাই বেশি। আর আসবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপ্রতিসম ফুল। এই অপ্রতিসম ফুল হচ্ছে যে ফুলের প্রতিসাম্যতা থাকে না। এ আবার কেমন ধরনের ফুল? হ্যাঁ, কিছু ফুল আছে যাদের পাপড়ির সঙ্গে কোনো প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায় না। যেমন হচ্ছে কলাবতী। কলাবতী ফুল লম্বা মতো হয়, দুদিক থেকে ঝুলে থাকে, কিন্তু তাদের ফুলের পাপড়ির মধ্যে কোনো প্রতিসাম্যতা পাওয়া যায় না। তাই এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, একটি অপ্রতিসম ফুলের উদাহরণ দাও তোমাদের এই আসন্ন পরীক্ষার জন্য। তাই অবশ্যই এই প্রশ্নটাতে খাতায় লিখে রাখো, একটি অপ্রতিসম ফুলের উদাহরণ দাও। উদাহরণ হবে কলাবতী।
তাহলে অপ্রতিসম ফুলের চিত্র আমি আঁকতে পারবো না, যেহেতু এটার কোনো প্রতিসাম্যতা নেই। এরপরে চলে আসবো এর পরের অংশে। এর পরের অংশে আমরা দেখতে পাবো কি, ফুল ও তার বিভিন্ন অংশ। ফুল ও তার বিভিন্ন অংশ বলতে কি বুঝি? প্রথমেই তোমাদেরকে আমি বলছিলাম যে একটা ফুল যখন দেখা যায় তার মধ্যে কিছু স্তবক থাকে বা তার কিছু অংশ নিয়ে সেটা গঠিত হয়। একটা প্রকৃত ফুলের 4টি স্তবক থাকে। কি কি দেখে নি। প্রথমেই দেখব একটা প্রকৃত ফুলের কি কি স্তবক থাকে। এই যে অংশটা আঁকলাম আমি এইমাত্র তোমাদের সামনে, দেখতে পাচ্ছ এই সবুজ রঙের ছোট ছোট পাতার মতো যে অংশটা রয়েছে, একদম ফুলের নিচে দেখতে পাওয়া যায়, এই পাতার মতো অংশটাকে বলা হয় বৃতি। বৃতির পরেই যে অংশটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রঙিন আর বড়। এই অংশটাকে বলা হয় দলমণ্ডল। এরপরে দলমণ্ডলের ভেতরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে এই রকম ধরনের কিছু লম্বা লম্বা ফিলামেন্ট বা লম্বা লম্বা তন্তুর মতো অংশ রয়েছে, আর তাদের মাথায় একটা এরকম গোল গোল অংশ নিয়ে তৈরি। একে বলা হয়, পুরোটাকে একসঙ্গে বলা হয় পুংকেশর চক্র। আর এই পুংকেশর চক্রের ভেতরে একটি অংশ থাকে যেটি একটি গোল মস্তক, একটি লম্বা ফিলামেন্ট আর একটি গর্ভাশয় নিয়ে তৈরি, বা জানতে পারবো আমরা এই গঠনটা একটু পরই। তাহলে একে বলা হয় গর্ভকেশর চক্র। তাহলে কি দেখতে পেলাম? যে একটা প্রকৃত ফুলের 4টি অংশ রয়েছে। একটা প্রকৃত ফুলের 4টি অংশ রয়েছে। কি কি অংশ? প্রথম দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বৃতি। এই বৃতি কিরকম? সবুজ পাতার মতো একটি ক্ষুদ্র অংশ একদম ফুলের নিচে অবস্থান করে। আর এই ফুলের নিচে অবস্থান করে কি করে? এর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা জানবো একটু পরই। তার আগে আমরা এই ফুলটা দেখি। ভালোই লাগছে বলো? না না, খুব একটা ভালো নয়, তবে মোটামুটি চলে যাওয়ার মতন। কি মনে হয়, তোমরা এরকম আঁকতে পারবে? আঁকতে পারলে অবশ্যই খাতায় একটা এঁকে ফেলো, এঁকে ফেলে এই পয়েন্টগুলো লিখে রাখো। কারণ তোমাদের শেষে গিয়ে যখন আমি কিছু বিশেষ প্রশ্ন বলবো আসন্ন পরীক্ষার জন্য, তখন এই জায়গাটা তোমাদের কাজে লাগবে। তাহলে কি দেখলে? প্রথমে হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে সবুজ রঙের যে অংশটা একদম ফুলের পাদদেশে অবস্থান করে। আচ্ছা, পাদদেশ বলতে মনে পড়লো, এই যে জায়গাটার উপর অবস্থান করে আছে সেই জায়গাটাকে বলা হয় থ্যালামাস বা মঞ্চ। আর এই যে অংশটি রয়েছে এটি হচ্ছে বৃন্ত। ফুলের বৃন্ত, তাই লিখবো পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত, পুষ্পবৃন্ত, তারপরে হচ্ছে মঞ্চ, তারপরে যে পাতার মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাকে বলছি বৃতি। বৃতির পরে কি দেখতে পাচ্ছি? বৃতির পরে দেখতে পাচ্ছি হচ্ছে দলমণ্ডল, যেটা হচ্ছে আমার একটা রঙিন অংশ। এই রঙিন অংশটার কি কাজ সেটা জানবো একটু পরই। আর এই রঙিন অংশটার কি নাম? নাম হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডলের পরে যে অংশটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে পুংকেশর চক্র। আর পুংকেশর চক্রের পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার গর্ভকেশর চক্র। তাহলে কি কি পেলাম? একটা আদর্শ ফুলের 4টি অংশ পেলাম। প্রথম 1 নম্বর,
বৃতি। 2 নম্বর দলমণ্ডল। 3 নম্বর পুংকেশর। আর 4 নম্বর গর্ভকেশর। কিছুক্ষণ আগেই তোমাদের পড়াচ্ছিলাম যে একলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুলের মধ্যে হয় পুংকেশর বা গর্ভকেশর, যে কোনো একটা বর্তমান থাকবে, আর এই বৃতি আর দলমণ্ডল উপস্থিত থাকবে। বৃতি, দলমণ্ডল, পুংকেশর বা বৃতি, দলমণ্ডল ও গর্ভকেশর এইভাবে যখন অবস্থান হয় তখন তাকে বলা হয় একলিঙ্গ ফুল। আর উভলিঙ্গ ফুলেতে এই সবগুলোই একসঙ্গে অবস্থান করে, একে বলে উভলিঙ্গ ফুল। এরপরে এটা তো দেখলাম আমাদের একটা ফুলের বিভিন্ন গঠনগুলো। এরপর প্রত্যেকটা গঠনকে আমরা তাদের কাজ আর তাদের বিভিন্ন ধরনের যে ভাগ দেখতে পাবো সেই ভাগের ভিত্তিতে আমরা দেখে নেব। প্রথম রয়েছে বৃতি। বৃতি কোনটাকে বলেছিলাম? বৃতি বলেছিলাম যে সবুজ রঙের অংশটা পাতার মতো, এই অংশটাকে বলেছিলাম বৃতি। বৃতির প্রধান কাজ কি? বৃতি সবুজ রঙের। তাহলে আমরা কি জানি, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি উদ্ভিদের মধ্যে যে সবুজ অঙ্গ আসে তার মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কি কাজ করে? সালোক সংশ্লেষে সাহায্য করতে পারে। তাহলে এটাই কি এর প্রধান কাজ? এত পাতা থাকতে সব ছেড়ে ফুলের একটুখানি তলাতে দুটো বৃতি তৈরি করলো উদ্ভিদ সালোক সংশ্লেষ করার জন্য? না, একদমই না। এই বৃতির প্রধান কাজ হচ্ছে ফুল যখন কুড়ি অবস্থায় থাকবে সেই কুড়িকে প্রতিরক্ষা করা। সেই সময় ধরে নাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, হঠাৎ করে আয়লা এলো বা হঠাৎ করে কোনো একটা সুনামি এলো, তখন বৃতি কি করবে? ফুলকে যতটা সম্ভব পারবে রক্ষা করার চেষ্টা করবে। কেন এত গুরুত্ব ফুলের? তার কারণ হচ্ছে ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। ফুল হচ্ছে ক্ষণস্থায়ী উদ্ভিদের জননাঙ্গ। তাই ফুল যদি না থাকে একটা উদ্ভিদ জনন করতে পারবে না। ফুলের এই কারণে এত বেশি গুরুত্ব। এই জন্য এতগুলো লোককে লাগানো হয়েছে যাতে ও ঠিকঠাক থাকে। বৃতির একটা প্রধান কাজ হলো ফুলের প্রতিরক্ষা করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে উদ্ভিদে সালোক সংশ্লেষ করা। তাহলে কি কি পেলাম এখানে লিখে ফেলি। একটা হচ্ছে প্রতিরক্ষা, আর 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষ। তবে বৃতিকে দুটো ধরনের দেখতে পাওয়া যায় সাধারণত। কিরকম ভাবে দেখতে, কি কি ধরনের দেখতে পাওয়া যায়? একটা হচ্ছে যুক্ত বৃতি, অপরটি হচ্ছে বিযুক্ত বৃতি বা মুক্ত বৃতি। এই যুক্ত বৃতি ও মুক্ত বৃতি কাকে বলে? কিছু সময় তোমরা দেখে থাকবে যে বৃতিগুলি আলাদা আলাদাভাবে অবস্থান করছে, তখন সেই ধরনের বৃতিকে বলা হয় মুক্ত বৃতি। আর কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে বৃতিগুলি সবাই একটা অপরটার সঙ্গে যুক্ত হয়ে একটা ফানেলের মতো আকৃতি তৈরি করেছে, সেই ধরনের বৃতিকে বলা হয় যুক্ত বৃতি। তাহলে কি রকম হয় আমরা একবার ছবিটা দেখে নিই। ছবিটা দেখলে কেমন দেখাবে? যুক্ত বৃতির যদি ছবি আঁকি তাহলে দেখাবে ওটা এরকম ফানেলের মতো একসঙ্গে অবস্থান করেছে। কলকে ফুলে এইরকম ধরনের বৃতি তোমরা দেখতে পাবে। শিব ঠাকুরের থাকে না কানেতে গোজা, কলকে ফুল বড় মাইকের মতো এরকম দেখতে হয়। দেখাই, সেই কলকে ফুলের বৃতিটা তোমরা দেখতে পাবে যুক্ত বৃতি। আর মুক্ত বৃতি কিরকম হবে? মুক্ত বৃতির ক্ষেত্রে এতক্ষণ যে ছবিটা আঁকছিলাম ঠিক সেই রকমই একটা মঞ্চ, সেই মঞ্চ থেকে এরকম ভাবে বৃতিগুলো আলাদা আলাদাভাবে পাপড়ির মতো অবস্থান করে আছে। এই প্রত্যেকটা অংশকে বলা হয়
বৃত্তাংশ। এই প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। বেশ, এই হচ্ছে আমার বৃত্তির দুটো ভাগ। আচ্ছা, মুক্তবৃত্তি কার মধ্যে দেখতে পাবো? মুক্তবৃত্তি দেখতে পাবে তুমি হচ্ছে জবা ফুলের মধ্যে, বা সাধারণত তুমি বেশিরভাগ ফুলের মধ্যেই দেখতে পাবে এই মুক্তবৃত্তি ভাবে অবস্থান করে আছে। যুক্তবৃত্তি দেখতে পাওয়া যায় হচ্ছে কলকে ফুলে। তাহলে কি দেখতে পেলাম এইটুকু অংশ থেকে? এইটুকু অংশ থেকে পেলাম হচ্ছে বৃত্তির কাজ 1 নম্বর প্রতিরক্ষায় সাহায্য করা, 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষ। বৃত্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যুক্তবৃত্তি আর একটা হচ্ছে মুক্তবৃত্তি। যুক্তবৃত্তি কাকে বলে? যখন বৃত্তাংশগুলি একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্তবৃত্তি। আর মুক্তবৃত্তি কাকে বলে? যখন বৃত্তাংশগুলি আলাদা আলাদাভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় মুক্তবৃত্তি। যুক্তবৃত্তি কার মধ্যে দেখতে পাওয়া যায়? কলকে ফুলের মধ্যে যুক্তবৃত্তি দেখতে পাওয়া যায়। মুক্তবৃত্তি কোথায় পাবে? জবা ফুলে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের বৃত্তি সম্পর্কে ধারণা নিয়ে এই এতদূর পর্যন্তই। এরপরে আসবো, এর বেশি আর তোমাদের কিছু নেই। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অফ সেকেন্ডারি এডুকেশনের যে তোমাদের কারিকুলাম রয়েছে সেখানে বৃত্তি সম্পর্কে এতদূরই ধারণা দেওয়া আছে। আর এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমার দলমণ্ডল। বৃত্তির মতনই দলমণ্ডলের কিছু কাজ থাকে। প্রত্যেকটা ফুলের প্রত্যেকটা অঙ্গের একটা করে নির্দিষ্ট কাজ থাকে। অকারণে ভগবান কোনো একটা জিনিসকে তৈরি করে না। তাই বা ভগবান বলো বা আল্লাহ বলো, গড, যিশু বা প্রকৃতিকে বলো, আমার তো মনে হয় প্রকৃতি হচ্ছে শ্রেষ্ঠ ভগবান। কি বলো তোমরা? কি আমার সঙ্গে একমত? যদি একমত হও কমেন্টে জানাও। বেশ, এবারে আসি দল সরি দলমণ্ডল কাকে বলে? বৃত্তির পরবর্তী যে রঙিন অংশটা ফুলের মধ্যে লক্ষ্য করা যায় তাকে বলা হয় দলমণ্ডল। এই রঙিন অংশটার কি কাজ? এই রঙিন অংশটা প্রধানত কীটপতঙ্গকে আকৃষ্ট করতে সাহায্য করে। এই রঙিন অংশটা প্রধানত কীটপতঙ্গ ও পাখিকে তার নিজের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে। তাই দলমণ্ডল পরাগ মিলনে সাহায্য করে। পরাগ মিলন কি জিনিস আমরা এরপরেই জানতে পারবো, পরাগ মিলন কি জিনিস। তাই ততক্ষণ একটু ধৈর্য ধরে বাকি ভিডিওটা পুরোটা দেখে ফেলো, তাহলে তোমরা এই ভিডিও থেকে অনেক 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 কিছু জানতে পারবে যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে দলমণ্ডলের ছবি এঁকে ফেলি একটা। দলমণ্ডলের ছবি যদি আঁকতে চাই তাহলে এরকম আমি দুটো এঁকে দেখাচ্ছি পাপড়ির মতো, বা দলমণ্ডলকেই তোমরা পাপড়ি বলা হয়। তাহলে দলমণ্ডলের কাজ কি হচ্ছে? কাজ হচ্ছে ফুলের ভেতরে যে জননগত অঙ্গগুলো রয়েছে, যেমন ধরে নাও তোমার গর্ভাশয়, বা যে জননগত অঙ্গগুলো রয়েছে যেমন পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এই অংশগুলোকে প্রতিরক্ষায় সাহায্য করে হচ্ছে দলমণ্ডল। তাহলে একটা কাজ পেলাম হচ্ছে জনন অঙ্গের প্রতিরক্ষা। আর 2 নম্বর কি পেলাম? এর রং দিয়ে, বর্ণে গন্ধে, এর বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। এই বর্ণে গন্ধে এ পতঙ্গ পাখিদেরকে আকৃষ্ট করে পরাগ মিলনের জন্য। মিলনে তাহলে তোমরা কি দেখতে পেলে? দলমণ্ডলের দুটি কাজ, একটি হচ্ছে জনন অঙ্গের প্রতিরক্ষা করা, আর 2 নম্বর হচ্ছে পরাগ মিলনে সাহায্য করা। এবার এই তো গেল আমার দলমণ্ডলের যাবতীয় তথ্য। বৃত্তির মতনই দলমণ্ডলকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করব? বিযুক্ত দল বা মুক্ত দল, অপরদিকে হচ্ছে যুক্ত দল। মুক্ত দল ও যুক্ত দল।
মুক্ত দল মানে যে ফুলের দলমণ্ডলগুলি পৃথক পৃথকভাবে অবস্থান করবে তাদেরকে বলা হচ্ছে মুক্ত দল। আর যুক্ত দল মানে যে ফুলের দলমণ্ডলগুলি একসঙ্গে সংযুক্ত অবস্থায়, ঠিক ওই বৃতির মতো একসঙ্গে সবগুলি যুক্ত অবস্থায় অবস্থান করে, তখন তাকে বলা হয় যুক্ত দল। তাহলে দেখিনি ছবিটা কিরকম হবে। ছবিটা হবে একটু আগে আঁকা, তোমাদের ঠিক বৃতির যেরকম বললাম সেই রকমই হবে ছবিটা। যদি মুক্ত দল বলি তাহলে কি দেখতে পাবো? চেনো তো তোমরা এই ফুলটা? হ্যাঁ, কেন চিনবে না? এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা দলমণ্ডল আলাদা। এই প্রত্যেকটা দলমণ্ডলকে বলা হয় দলাংশ। আর এই প্রত্যেকটা দলমণ্ডলকে পৃথক করা যায়, তাই একে বলা হয় মুক্ত দল। ঠিক বৃতির মতনই আর একটা অংশ হচ্ছে যুক্ত দল। এখানে তোমরা কি পাবে? যুক্ত দলের ক্ষেত্রে দেখতে পাবো যে দলমণ্ডলগুলি সব একসঙ্গে মিলিত হয়ে গিয়ে একটা ফানেলের মতো আকৃতি তৈরি করেছে। আবার একই উদাহরণ, বৃতির ক্ষেত্রে যে উদাহরণটা বলেছিলাম, কলকে ফুল। কলকে ফুলের ক্ষেত্রে দেখা যায় কি দলমণ্ডলগুলিও একসঙ্গে যুক্ত হয়ে একটি ফানেলের মতো আকৃতি তৈরি করেছে, আর তখন তাকে বলা হয় যুক্ত দল। তার মানে এই অংশটা থেকে, এই বৃতি আর দলমণ্ডল থেকে আমাদের কি কি ধারণা হলো? বৃতির কাজ দলমণ্ডলের কাজ, বৃতির ভাগ দলমণ্ডলের ভাগ। এই প্রত্যেকটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, তাই চাইলে ছবি এঁকে এই জায়গাটা লিখে নাও তোমাদের খাতায়। বেশ, এরপরে আসি এর পরের জায়গাতে। এই বৃতি, আচ্ছা আরেকটা জিনিস আমি এইমাত্র বলতে ভুলে গেছি, যে কিছু কিছু ফুলেতে বৃতি আর দলমণ্ডল একসঙ্গে অবস্থান করে। মানে বৃতি ও দলমণ্ডলের মতো, আর দলমণ্ডল ও বৃতির মতো একসঙ্গে অবস্থান করে, মানে দুজনার গঠন একই রকমের হয়। তখন সেই ঘটনাকে বলা হয় বা সেই আকৃতিকে বলা হয় পুষ্পপুট। তাহলে কি দেখতে পেলাম? এইখানে এটা মুছে দিয়ে আমি লিখে দিই ওটা, যে দলমণ্ডল প্লাস বৃতি যদি হয় তাহলে যে জিনিসটা তৈরি হবে তাকে বলা হবে পুষ্পপুট। পুষ্পপুট মানে হচ্ছে দলমণ্ডল ও বৃতির আকৃতি যখন একই রকমের হবে তখন তাকে বলা হয় পুষ্পপুট। আলাদা করে দলমণ্ডল বা বৃতি বলা হয় না। ঠিক আছে, এরপরে যে অংশটাতে যাব তার আগে আরেকটু বলে দিই যে এই দলমণ্ডল আর বৃতি এরা হচ্ছে কি উদ্ভিদ জননের সাহায্যকারী বা সহায়ককারী স্তবক। এই সাহায্যকারী বা সহায়ককারী স্তবক কেন বলা হয়? কারণ এরা সরাসরি জননে অংশগ্রহণ না করলেও এদেরকে ছাড়া বা এদের ব্যতীত কখনো জনন সম্পন্ন হবে না, তাই এদেরকে সাহায্যকারী স্তবক বলা হচ্ছে। এরপর আমরা আসছি উদ্ভিদ জননে যে দুটি স্তবক খুবই গুরুত্বপূর্ণ, আর যে দুটি স্তবকের উপর ভিত্তি করেই পুরো জনন প্রসেসটা বা পুরো জনন কৌশলটা সম্পূর্ণ হবে, সেই দুটি স্তবকে। প্রথমেই দেখছি আমরা ফুলের যে স্তবকটি, সেটি হচ্ছে পুংকেশর চক্র। তাহলে এখানে আমাদের লেখা আছে এটি হচ্ছে পুংকেশর চক্র। পুংকেশর চক্র কাকে বলে? ফুলের দলমণ্ডলের ভেতরে কিছু জায়গাতে দলমণ্ডলের ভেতরে দেখতে পাওয়া যায় এই একটি লম্বা দণ্ডের মতো অংশ, আর তার মাথায় এরকম দুটি বৃত্তাকার অংশ বা একটি থলির মতো অংশ দেখতে পাওয়া যায়। এই লম্বা দণ্ডের মতো অংশটিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা দণ্ডের মতো অংশ এখান থেকে এরকম উঠে গেছে, আর তারপরে একটা এই যে থলির মতো অংশ রয়েছে। এই দণ্ডের মতো অংশটিকে বলা হয়
ফিলামেন্ট বা পুংদণ্ড। ঠিক আছে, এই দণ্ডের মতো অংশটিকে বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড। আর এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। অ্যান্থার বা পরাগধানী, এই পরাগধানী অংশটি হচ্ছে তোমার পরাগ রেণু তৈরি করে। ফুলের জননের জন্য যে রেণু তৈরি হয় সেই রেণু তৈরি হয় হচ্ছে এই পরাগধানীর মধ্যে। তাহলে ফিলামেন্টের কি কাজ? ফিলামেন্ট ওই পরাগধানীকে তার নির্দিষ্ট পজিশনে বা নির্দিষ্ট অবস্থানে ধরে রাখতে সাহায্য করে। এটা যদি ফুলের মধ্যে লাগানো অবস্থায় থাকতো তাহলে কি হতো, পতঙ্গ বা পোকাদের এইখান থেকে রেণু সংগ্রহ করতে অসুবিধা হতো বা রেণুটাকে বাতাসে ছড়িয়ে দিতে অসুবিধা হতো। তার জন্য এই ফিলামেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তাহলে ফিলামেন্টের কাজ সাধারণত দেয় না, তাই ফিলামেন্টের কাজ হিসেবে তোমরা কি জেনে রাখবে যে পরাগধানীর তার নির্দিষ্ট অবস্থান বজায় রাখতে ফিলামেন্ট বা পুংদণ্ড সাহায্য করে। আর পরাগধানীর কি কাজ? এর তো কাজ গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। একমাত্র রেণু তৈরি হয় হচ্ছে এই পরাগধানীর ভেতরে, পুং রেণু তৈরি হয় হচ্ছে পরাগধানীর ভেতরে। যদি আমরা পরাগধানীর ভেতরটা দেখি তাহলে কি রকম দেখাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যদিও এই বছরের সিলেবাসে এই অংশটা বাদ দিয়ে দিয়েছে যে কেমন করে রেণু উৎপন্ন হয় বা এই পদ্ধতিগুলো নেই তোমাদের, তবুও আমি তোমাদের দেখিয়ে রাখছি যাতে তোমাদের এই অংশটা বুঝতে সুবিধা হয়। পরাগধানীকে যদি আমরা এইরকম ভাবে লম্বচ্ছেদ করি বা প্রস্থচ্ছেদ করি, এইভাবে প্রস্থচ্ছেদ করলে দেখতে পাবো ভেতরটা হচ্ছে প্রজাপতির ডানার মতো এরকম দুটো অংশ আছে, আর এখানে এরকম গোল গোল কিছু টিউব দেখতে পাওয়া যায়। একে বলা হয় মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভেতরে থাকে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল বা মাইক্রোস্পোর মাতৃক কোষ। এই মাইক্রোস্পোর মাতৃক কোষ থেকে তৈরি হয় হচ্ছে রেণু। তাহলে বুঝতে পারছো তোমরা যে পরাগধানীর ভেতরে এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে যে কোষগুলো থাকে, মাইক্রোস্পোর মাদার সেল বা মাইক্রোস্পোর মাতৃক কোষ, তারা পরবর্তীকালে রেণু উৎপন্ন করে। আচ্ছা, এইখানে একটা বিশেষ পয়েন্ট তোমরা মনে রেখো যে এই রেণুর পুষ্টি যোগানোর জন্য এখানে একটা স্তর লক্ষ্য করা যায়, তার নাম হচ্ছে ট্যাপেটাম। এই রেণুর পুষ্টি যোগানোর জন্য তার একটা স্তর লক্ষ্য করা যায়, তার নাম হচ্ছে ট্যাপেটাম। এই ট্যাপেটাম স্তরটা রেণুর পুষ্টি যোগানে সাহায্য করে। আর 2 নম্বর এর কার্যকারিতা হচ্ছে এটিতে প্রত্যেকটি কোষের মধ্যে 2টি করে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তাই এই বিষয়ের বাইরে কখনো যদি তোমাদের কোনো সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে যে উদ্ভিদের কোন কোষের মধ্যে 2টি নিউক্লিয়াস পাওয়া যায়, তাহলে তোমরা বলতে পারবে এই ট্যাপেটাম স্তরের মধ্যে যে কোষগুলি রয়েছে তা সেখানে 2টি করে নিউক্লিয়াস পাওয়া যায়। ভাবো, খুব সহজ জিনিস। যদি 2টি করে নিউক্লিয়াস থাকে তাহলে কি হবে? যত বেশি নিউক্লিয়াস তত বেশি কাজ করার ক্ষমতা, কারণ মাথা যত বেশি, যার বেশি সে তত বেশি বুদ্ধিমান। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান মানুষ কে বলো? একদম ঠিক, রাবণ। তার 10টা মাথা, অনেকগুলো মাথায় সে ভাবতে পারতো। হ্যাঁ, যদিও আমরা তাকে ভিলেন মানি, তবুও রাবণ হচ্ছে সব থেকে বুদ্ধিমান মানুষ। তাহলে এই ট্যাপেটাম ব্রহ্মার থেকেও, তাহলে
ট্যাপেটামের মধ্যে দেখতে পাওয়া যায় কি একটা কোষ, তার দুটো নিউক্লিয়াস, আর এই দুটো নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি রেণুকে পুষ্টি যোগান দেওয়া। তাহলে এই হচ্ছে আমার সাধারণভাবে যদি ধারণা করি তাহলে রেণুর এই হচ্ছে আমার সাধারণ গঠন। এরপরে আমরা দেখতে পাবো কি রেণু সম্পর্কে এখানে কয়েক লাইন লেখা আছে। কি লেখা আছে অলরেডি আমি তোমাদেরকে এই বিষয়গুলো বলে দিয়েছি। কি বলেছি দেখো, লেখা রয়েছে পুংকেশরের মধ্যে দুটি অংশ দেখা যায়, একটা লম্বা অংশ আর একটা হচ্ছে একে ফিলামেন্ট বলা হয়, আর টার্মিনাল মানে প্রান্ত দেশে বাইলোবড গঠন পীড়ক বলা হয়। এই বাইলোবড কেন বলা হয়েছে, কারণ আমরা দেখেছি এইরকম ভাবে রেণুর মাথায় যেখানে আমাদের অ্যান্থারটা দেখেছি সেই অ্যান্থারটা হচ্ছে এইরকম, একে বলা হচ্ছে বাইলোবড। দুটো লোব এখানে বর্তমান। বা এর আগের ছবিটাতে যদি তোমরা যাও তাহলে কি দেখতে পাচ্ছ, এদিকে একটা অংশ রয়েছে, এদিকে আর একটা অংশ রয়েছে, এই দুটো অংশকে বলা হচ্ছে বাইলোবড। এইদিকে একটা অংশ, বা অন্য রঙের দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই একটা অংশ আর এইদিকে আর একটা অংশ, তার জন্য এটাকে বলা হচ্ছে বাইলোবড। আর যখন এটা বাইলোবড হচ্ছে তখন এর মধ্যে স্পোরেঞ্জিয়াম কটা, একটা দুটো তিনটে চারটে। তার মানে যদি বাইলোবড হয় তাহলে সেই পরাগধানীতে স্পোরেঞ্জিয়াম হবে চারটে, মানে সেটাকে বলবো আমরা টেট্রা স্পোরেঞ্জিয়েট। বাইলোবড হলে তার স্পোরেঞ্জিয়ামের সংখ্যা হবে চারটে, টেট্রা স্পোরেঞ্জিয়েট। আর মোনোলোব হলে তার মধ্যে স্পোরেঞ্জিয়ামের সংখ্যা হবে দুটো, বা বাইস্পোরেঞ্জিয়েট বা ডাইস্পোরেঞ্জিয়েট বলা হয়। ঠিক আছে, তাহলে এটাও আর একটা ভাবনার জায়গা। আমরা এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম যে লোবের সংখ্যার সঙ্গে স্পোরেঞ্জিয়ামের সংখ্যাটা সবসময় ডাবল হয়। একটা লোব মানে সেখানে দুটো স্পোরেঞ্জিয়াম, দুটো লোব মানে সেখানে চারটে স্পোরেঞ্জিয়াম। যত বেশি স্পোরেঞ্জিয়াম তত বেশি রেণু, তত বেশি ফার্টিলাইজেশনের চান্স, তত বেশি জনন নিষেক, তত বেশি ফল। তাহলে আমরা জানতে পারবো কি যে ফুল গাছ থেকে আমরা অনেক বেশি ফল পাই তার রেণুর সাধারণত এরকম গঠন দেখতে পেতে পারি। তাহলে এরপরে কি পাবো, কি বললাম তোমাদের, ফিলামেন্টের শেষে ফুলের ফুলের পাপড়ির সঙ্গে এটি যুক্ত থাকে, বা পুংকেশর, এই অংশটাকে পুংকেশর চক্র, দুটো একসঙ্গে বলা হয় পুংকেশর চক্র। ওই ফিলামেন্ট বা পুংদণ্ড আর পরাগধানী এদের দুজনকে একসঙ্গে বলা হচ্ছে পুংকেশর চক্র বা পুংকেশর। পুংকেশর থেকে মনে পড়লো, তোমরা একটা স্পাইসেসের মধ্যে পাও না কেশর, কেশর যে জিনিসটা আমরা খাই খুবই দামি, বলো দুধের মধ্যে দিয়ে খাওয়া হয়, হলুদ রঙের হয়, সোনালী রঙের হয়। তাহলে এই যে কেশর, এই কেশরও হচ্ছে পুংকেশর থেকেই পাওয়া, ফুলের পুংকেশর। এবারে সরি, কি দেখতে পাওয়া যায় যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফুলের আসলে এই সিজন চেঞ্জের সময় তোমরা সবাই জানো, এখন নিজেদের খেয়াল রেখো কারণ তোমাদের সামনেই পরীক্ষা আসছে। এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের ভাইরাস আমাদের উপর এফেক্টিভ হয়ে যাবে, আর এফেক্টিভ হয়ে গেলে কি হবে, আমরা দুর্বল হয়ে যাব। আমাদের এখন দুর্বল হওয়ার সময় নয়, তোমরা দেখাতে হবে তোমাদের সামনে পরীক্ষা চলে এসেছে, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় তোমরা তোমাদের 100% দিয়ে চেষ্টা করবে। আর এই 100% দিয়ে চেষ্টা করার জন্যই তোমাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা তোমরা মুখ উজ্জ্বল করবে, তোমার বাড়ির লোকের, তোমাকে যারা পছন্দ করে তাদের সবার। আর এই রেজাল্টটাই তোমাকে তৈরি করে দেবে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে আবার ফেরত আসা যাক, কি পড়াচ্ছিলাম দেখে নাও। পড়াচ্ছিলাম যে এই পুংকেশর চক্রের উপরের দেখতে পাওয়া যায় দুটি লোব, একে বলা হয় বাইলোবড, এর সঙ্গে যেটি যুক্ত থাকে একে বলা হয় পুংদণ্ড। এবার এই পুংদণ্ড আর পরাগধানীর গঠন বিভিন্ন ফুলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে, বিভিন্ন ফুলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। পরাগধানীর গঠনে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ধরনের পরাগধানীর ছবি আঁকা আছে, এখানে তাদের নাম লেখা আছে, তোমরা হয়তো পড়তে পারবে না, আমি তোমাদেরকে প্রত্যেকটা পরাগধানীর গঠন সম্পর্কে বুঝিয়ে দেব। যেমন দেখো,
প্রথমের যে পরাগধানীটা রয়েছে সেই পরাগধানীটা কি রকম ধরনের? পরাগধানীটার মধ্যে অনেকগুলো পুংদণ্ড একসঙ্গে যুক্ত হয়ে গেছে। পরাগধানীটার মধ্যে অনেকগুলো পুংদণ্ড একসঙ্গে যুক্ত হয়ে এইখান থেকে এইরকম ভাবে অ্যান্থার গুলো বা পরাগধানীগুলো এইভাবে বেরিয়ে রয়েছে। একটা টিউবের মতো আকৃতি তৈরি করেছে, একটা টিউব, মানে সব ওই পুংদণ্ডগুলো একসঙ্গে যুক্ত হয়ে গেছে, সবাই যে যার নিজেদের হাত ধরেছে, ধরে একটা এরকম টিউবের মতো তৈরি করেছে। এর এই টিউবটার ভেতর দিয়ে আমাদের বেরিয়ে আসছে গর্ভদণ্ডটা। একটু পরেই যেটা আমরা দেখতে পাবো। এরকম কোথায় দেখতে পাওয়া যায়? তোমাদের বাগানেই ফোটে, লাল, নীল, সাদা। নীলটা পাওয়া যায় না, লাল, সাদা, গোলাপি। হ্যাঁ ঠিক ধরেছো, জবা গাছের। জবা গাছের যে পুংদণ্ডটা দেখতে পাওয়া যায় সেখানে এই রকম ধরনের গঠন তৈরি হয়। একে বলা হয় মোনোডেলফাস। কি বলা হয়? মোনো মানে হচ্ছে এক, আর ডেলফাস ওয়ার্ডটা এসেছে অ্যাডেলফি থেকে। অ্যাডেলফি মানে হচ্ছে যুক্ত হওয়া। তাহলে মোনোডেলফাস মানে যুক্ত হয়ে যখন একটাই গঠন তৈরি করে তখন তাকে বলা হয় মোনোডেলফাস। ঠিক আছে, এরপরে চলে আসছি অপরাজিতা ফুলে। অপরাজিতা ফুলের যদি তোমরা দেখো সেখানে দেখতে পাবে কি এই রকম ভাবে একটা গঠনে অনেকগুলো পরাগধানী একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে বা পুংদণ্ডগুলো যুক্ত হয়ে রয়েছে, আর এর ঠিক পাশেই আর একটা এরকম ভাবে পুংদণ্ড পরাগধানী মানে পুংকেশর যুক্ত হয়ে আছে। তাহলে এখানে কি পাচ্ছ? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, দুটো হচ্ছে এর পুংকেশর চক্রের গঠন। তাহলে এ যদি মোনো মানে এক হয় তাহলে এ কি হবে? অবশ্যই তোমরা একদম ঠিক ধরেছ, এ হবে ডাইডেলফাস। তাহলে কি দেখতে পেলে? মোনোডেলফাস, ডাইডেলফাস। এরপরে কি দেখতে পাচ্ছি? এরপরে দেখতে পাচ্ছি এইরকম ভাবে অনেকগুলো জবা ফুলের মতো অংশ, মানে জবা ফুলে আমরা যেরকম দেখতে পাই পুংকেশরকে, সেই রকম অনেকগুলো পুংকেশর একসঙ্গে যুক্ত হয়ে একটা দল গঠন করেছে। মানে ধরে নাও পরাগধানীগুলোর মধ্যে একসঙ্গে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে ও বলেছে আমি তোর সাথে আড়ি, তোর কাছে যাব না, এ হচ্ছে আমার বন্ধু, এর সঙ্গে একটা গ্রুপ হয়ে গেছে। ও আবার অন্য আরেকজনের সঙ্গে একটা গ্রুপ করেছে, সে আবার অন্য কারোর সঙ্গে যেরকম গ্রুপ তোমাদের স্কুলে যেরকমটা হয়ে থাকে আসলে, ঠিক এই রকম ধরনের যখন পরাগধানী তোমরা দেখতে পাবে তখন তাকে বলা হয় পলিডেলফাস। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? মোনো, ডাই মানে 2, আর পলি ওয়ার্ডের মিনিং হচ্ছে অনেক। তাহলে মোনোডেলফাস, ডাইডেলফাস আর পলিডেলফাস তিনটে ধরনের পরাগধানী আমরা আপাতত পেয়েছি। এরপরে আরো দুটো ধরন আছে। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে হয়েছে কি যে উপরের যে অংশটা রয়েছে উপরের অংশটা বলতে কোনটা? পরাগধানীগুলো যুক্ত হয়ে রয়েছে, আর পুংদণ্ডটা প্রত্যেকের আলাদা, পুংদণ্ডটা যুক্ত হয়নি। ঠিক উপরটা মোটা মতো হয়েছে আর নিচেটাতে ওরকম স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে রয়েছে, পুরো আলাদা আলাদা। এইরকম ধরনের যে গঠনটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কোথায় লিখবো? এইখানে লিখি নাকি? সিনজেনাস। সিনজেনেসিস বা সিনজেনাস। আচ্ছা, এরপরে ঠিক এর উল্টোটা দেখতে পাবে। কি হয়ে রয়েছে? সবগুলো একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে, উপরের মাথাটাও একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই রকম ধরনের যে গঠনটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় সিনঅ্যান্ড্রাস।
তাহলে সিনজেনাস আর সিনঅ্যান্ড্রাস এই দুটো ধরনের আরো পরাগধানীর গঠন আমরা এখানে দেখতে পেলাম। তাহলে কি কি পেলাম? মোনোডেলফাস, ডাইডেলফাস, পলিডেলফাস, সিনজেনাস, সিনঅ্যান্ড্রাস, এই হচ্ছে আমার পরাগধানীর গঠন। যদিও তোমাদের এই দুটো গঠন সম্পর্কে অল্প জানলেও চলবে, এই দুটো গঠন তোমাদের বইতে নেই, তবে এই তিনটে গঠন গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন করতে পারে মোনোডেলফাস, পলিডেলফাস, ডাইডেলফাস কাকে বলে। এরপরে চলে আসছি এর পরের অংশটা, সেটা হচ্ছে একটা ফুলের মধ্যে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে আমার গর্ভকেশর চক্র। একটা ফুলের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে অংশটা আমরা পাই সেটা হচ্ছে গর্ভকেশর চক্র। এই গর্ভকেশর চক্রের মধ্যে কি কি ভাগে ভাগ করা যায়? গর্ভকেশর চক্রটা যদি আমি এখানে আঁকি, তাহলে এইরকম ধরনের একটা গঠন তোমরা দেখতে পাও, এরকম ধরনের একটা গঠন তোমরা দেখতে পাচ্ছ। এর এই একদম উপরের যে অংশটা রয়েছে একে বলা হয় গর্ভমুণ্ড। মুন্ডু, মুন্ডু মানে মাথা, হ্যাঁ ওই মুন্ড থেকেই আসছে গর্ভমুণ্ড, এইখানে মাথার মতো একটা অবস্থান করে থাকে। এরপরে একটা লম্বা দণ্ডের মতো অংশ, লাঠির মতো, তাহলে এর নাম কি হবে? গর্ভদণ্ড। আর সবার নিচে একটা স্ফীত অংশ রয়েছে, এই স্ফীত অংশটার নাম হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়কে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে কি দেখতে পাবো? গর্ভাশয়কে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এরকম গোলমতো একটা অংশ পাবো। গোলমতো অংশ পাওয়ার পর দেখতে পাবো কি ভেতরে এইরকম ভাবে বা ভেতরে এইরকম ভাবে বিন্যস্ত আছে, আর প্রত্যেকটা অংশে একটা করে এরকম দেখতে পাবো। এই অংশটাকে বলা হয় ডিম্বক। তাহলে এর ভেতরে যদি আমি ছবি আঁকি তাহলে কেমন দেখাবে? গর্ভাশয়টা আমি আবার আঁকছি তোমাদের কাছে বড় করে। তাহলে এর ভেতরটা যদি আমি আঁকি তাহলে দেখতে পাবো যে একটা এরকম ডিম্বক বলে অংশ রয়েছে, যার মধ্যে আমার ডিম্ব সেল বা এগ সেল থাকবে। এই এগ সেলই পরবর্তীকালে নিষিক্ত হয়ে বীজে পরিণত হবে, আর এইখানে একটা দেখতে পাবো, এটাকে বলা হয় নির্ণিত নিউক্লিয়াস। এই নির্ণিত নিউক্লিয়াস থেকে পরবর্তীকালে ফল তৈরি হবে। এটা আমরা যখন জানতে পারবো, নিষেক পড়ব বা নিষেকের পদ্ধতিটা পড়ব কাকে বলে, তখন আমরা এই বিষয়টা সম্পর্কে ধারণা করব। তার জন্য তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তাহলে এরপর কি পাচ্ছি যে এখানে কি দেখানো আছে, এই যে এখানে লেখা দেখানো আছে যে একটা গর্ভাশয়কে যদি আমরা দেখি তাহলে তার মধ্যে এইটা হচ্ছে আমার গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে পুরো অংশটাকে বলা হয় গর্ভাশয়। আর এই যে জায়গাটার ভেতরে ডিম্বকটা মধ্যে অবস্থান করে আছে এইটা হচ্ছে ডিম্বক, আর ডিম্বকের বাইরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বক যার ভেতরে থাকবে তাকে বলা হয় ডিম্বাশয়, ঠিক আছে? আর এই ডিম্বাশয় আর ডিম্বক এদেরকে নিয়ে বলা হচ্ছে গর্ভাশয়। তাহলে কি পেলাম? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বক প্লাস ডিম্বাশয় ইকুয়াল টু গর্ভাশয়। তিনটে অংশে একে ভাগ করতে পেরেছি। এরপর যদি একে আমি এরকম ভাবে কাটি তাহলে কি দেখতে পেয়েছি? ভেতরে অনেকগুলো অংশে যুক্ত, একে বলা হয় গর্ভপত্র। তাহলে এই গর্ভপত্র থেকে আবার ডিম্বাশয়কে, গর্ভপত্র থেকে আবার এই
গর্ভকেশর চক্রকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? যদি আমরা গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ করি, প্রথমে দেখতে পাবো গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ করলে তার ভেতরে এরকম একটি ডিম্বক বর্তমান। আবার একটি গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ করলাম, সেখানে দেখতে পেলাম কি এইরকম ভাবে দুটি আলাদা আলাদা ভাবে ডিম্বক বর্তমান। আর একটা ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ করলাম, সেখানে দেখতে পেলাম এইরকম ভাবে তিনটি ডিম্বক বর্তমান। যখন এই রকম গঠন থাকে তখন তাকে বলা হয় এক গর্ভপত্রী। যখন এরকম গঠন দেখতে পাবো দুটি, তখন হচ্ছে দ্বিগর্ভপত্রী। আর যখন এরকম গঠন দেখতে পাবো তখন তাকে বলা হবে ত্রিগর্ভপত্রী। এই গর্ভপত্রকে ইংরেজিতে বলা হয় কার্পেল। তাহলে এখানে কটা পাচ্ছি? এক গর্ভপত্রী, দ্বিগর্ভপত্রী আর ত্রিগর্ভপত্রী, এই তিনটে অংশে একে আমরা ভাগ করতে পারছি। এরপরে আমি চলে আসছি যে অংশটায়, সেটা হচ্ছে পরাগ মিলন। প্রথমে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? জানলাম যে হচ্ছে একটা ফুলের মধ্যে পুং আর স্ত্রী, এই যে দুটো অংশ রয়েছে বা দুটো রিপ্রোডাক্টিভ ইউনিট আছে বা বলতে পারি জননগত অঙ্গ, একটা হচ্ছে কি পরাগধানী বা পুংকেশর চক্র, একটা হচ্ছে আমার গর্ভকেশর চক্র। এই পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্রের মিলন যদি হয় বা সেই পদ্ধতিতে পুংকেশর চক্র থেকে উৎপন্ন হওয়া পুং রেণু যদি গর্ভকেশর চক্রে এসে পড়ে আর তার ফলে গর্ভাশয় থেকে বীজ তৈরি হয়, তাকে বলা হয় নিষেক। তাহলে কি পুংরেণু ও স্ত্রী রেণুর মিলনকে বলা হয় নিষেক। সেই নিষেক ঘটার জন্য আমাদের যেটা দরকার এর পরের কাজ, সেটা কি পরাগ মিলন। পরাগ কাকে বলে? পরাগ মানে হচ্ছে রেণু, বা যে রেণুটা আমার পুং দণ্ডের মাথায় যেটা ওই পরাগধানী তার ভেতরে তৈরি হয়েছিল যে রেণু, সে রেণুটা মিলন হবে। তাহলে দেখা যাক কি কি ধরনের পরাগ মিলন দেখতে পাওয়া যায়। পরাগ মিলনকে যদি আমি ভাগ করি তাহলে সাধারণত একে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসছি স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। স্বপরাগযোগ কাকে বলে? যখন একটা ফুলের মধ্যেই থাকা পুংরেণু ও স্ত্রী রেণু বা পুংরেণু গিয়ে স্ত্রী রেণুর সঙ্গে মিলিত হচ্ছে সম ফুলের মধ্যে, তখন তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। তাহলে স্বপরাগযোগ কার মধ্যে দেখতে পাওয়া যাবে? শুধুমাত্র সম্পূর্ণ ফুলের মধ্যেই স্বপরাগযোগ দেখতে পাওয়া যায়। আর ইতর পরাগযোগ কাকে বলে? ইতর পরাগযোগ হচ্ছে যখন দুটি আলাদা বা দুটো পৃথক ফুল কোনো একটা বাহকের মাধ্যমে একটা ফুল থেকে পরাগরেণু বাহিত হয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পাতিত হবে আর তার ফলে সেই ফুলটি নিষিক্ত হবে, সেই পদ্ধতিকে বলা হয় ইতর পরাগযোগ। তাহলে ইতর পরাগযোগে যেটা আমার প্রধান গুরুত্ব সেটা কি? ইতর পরাগযোগের মধ্যে প্রধান হচ্ছে একলিঙ্গ ফুল হবে, বা একলিঙ্গ ফুল ছাড়া উভলিঙ্গ হলেও তার একটি লিঙ্গ কাজ করবে, অন্য লিঙ্গটি কাজ করবে না। তাহলে কি রকম ঘটনা আমরা দেখে নিই। এরপর স্বপরাগযোগের যে ভাগগুলি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপরে আসবো ইতর পরাগযোগে। ইতর পরাগযোগ বলার আগে তোমরা এই যে ছকটা রয়েছে এই ছকটা যেন অবশ্যই খাতাতে তুলে নেবে, কারণ এই ছকটা আর তার সঙ্গে কিছু ছবি তোমাদেরকে এঁকে দেখাবো। সেই ছবিগুলো যদি তোমরা মাথায় রাখো, সমস্ত গোটা এই পরাগ মিলনের ব্যাপারটা তোমাদের একটা হাফ পাতার মধ্যে চলে আসবে। তাই বোঝার চেষ্টা করো, নিজের বেসটা তৈরি করো। বেস যত বেশি শক্ত হবে এর উপরে তুমি ইমারত গড়তে পারবে। তাই বেস তৈরি করবা, আর বেস তৈরি করার জন্য চলে এসছে তোমাদের কাছে ফিজিক্সওয়ালা।
প্রথমে পাচ্ছি স্বপরাগ যোগের যেটা, সেটা হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি, চলো দেখা যাক কি কি পেয়েছি। অটো, এই অটো মানে কি? নিজ। গ্যামি একটা ল্যাটিন ওয়ার্ড, এর মানে হচ্ছে বিবাহ। তার মানে বুঝতে পারছো, অটোগ্যামি মানে হচ্ছে যে এখানে নিজের বিবাহ হবে, তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি। মানে একটা ফুলের মধ্যে, এবার এই ছবিটা তোমরা খাতার মধ্যে এঁকে ফেলো, যে একটা ফুল, এটা ধরে নাও ফুলটার দলমণ্ডল, এটা হচ্ছে আমার পুংকেশর চক্র, আর এটা হচ্ছে আমার গর্ভকেশর চক্র। এবারে যে ফুলের পুংকেশর চক্র থেকে রেণু সেই ফুলেরই গর্ভকেশর চক্রে এসে পাতিত হচ্ছে, তখন একে বলা হচ্ছে অটোগ্যামি। এটা আমার বৃত্তিটা এঁকে দিলাম, ঠিক আছে। অটোগ্যামি কি না, অটোগ্যামি মানে হচ্ছে একটাই ফুল এখানে ইনভলভ, এখানে অন্য আর ফুলের দরকার পড়ছে না, একটা ফুলেরই তার নিজের পরাগধানী থেকে রেণু সে তার গর্ভমুণ্ডে পাতিত হওয়ার ফলে এখানে ডিম্বাশয়ে বীজ তৈরি হচ্ছে, বীজ তৈরি হওয়ার ফলে এ নিষিক্ত হচ্ছে বা পরাগ মিলন ঘটছে, সেই রকম ধরনের যে ঘটনা তাকে বলা হয় অটোগ্যামি। স্বপরাগযোগের প্রথম ভাগ অটোগ্যামি। এরপরে চলে আসছি পরেরটায়। এরপরে দেখতে পাচ্ছি আমরা গাইটেনোগ্যামি। গাইটেনোগ্যামি কি? গাইটেনো মানে হচ্ছে আত্মীয় বা প্রতিবেশী, এটা এসেছে একটা ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে প্রতিবেশী। আর গ্যামি কথার অর্থ মানে বিবাহ। যখন ধরে নাও তোমার পাশের বাড়িতে বিয়ে, কার সাথে বিয়ে না তার পাশের বাড়ির সঙ্গে, তখন সেটাকে বলা হবে গাইটেনোগ্যামি। মানে একটা পাড়ার মধ্যে দুটো বাড়ি পাশাপাশি ছিল, তাদের দুজনের বিয়ে হয়ে গেল, এই ধরনের যে বিবাহ সেইটাকে বলা হয় গাইটেনোগ্যামি। তা ফুলের মধ্যেও এইরকম ঘটনা হয়, যদিও আমরা নেমন্তন্ন পাই না, তবুও হয়, তাই তো? হয় যখন তাহলে আমাদের জানতে হবে, তাহলে কি জানবো? তো জেনেই নিয়ে এটা হচ্ছে গাইটেনোগ্যামি কাকে বলে। ধরে নিয়ে এটা আমাদের একটা ফুল গাছ, ফুল নয় গাছ, এই গাছের এ হচ্ছে একটা ফুল, এ হচ্ছে আর একটা ফুল, মানে ফুল 1 ফুল 2, ফুল কাল হবে এপ্রিল ফুল, তাই তো? হবে না বানাবে দেখা যাক, আমরা তো রোজই হচ্ছি কারুর না কারুর কাছে এপ্রিল ফুল, তোমরাও হবে। তাহলে এই যে ফুল, এই ফুলের 1 নম্বর ফুলের পরাগরেণু থেকে যদি পরাগ এসে, বা 1 নম্বর ফুলের পরাগরেণু যদি 2 নম্বর ফুলে গর্ভমুণ্ডে এসে পাতিত হয় আর তার ফলে নিষেক হয়, তখন তাকে বলা হবে গাইটেনোগ্যামি। কি বললাম আবার একবার বলছি, কোনো একটা উদ্ভিদের দুটি নিকটবর্তী, কোনো একটি উদ্ভিদের দুটি নিকটবর্তী ফুলের মধ্যে একটি ফুলের থেকে পরাগরেণু গিয়ে অপর একটি ফুলের গর্ভমুণ্ডে পাতিত হওয়ার ফলে যদি নিষেক হয়, তখন তাকে বলা হয় গাইটেনোগ্যামি। তোমাদের এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, টিকা লিখতে দেয় গাইটেনোগ্যামি কাকে বলে। তাহলে দুটো পদ্ধতি পেলাম, অটোগ্যামি আর গাইটেনোগ্যামি। এবার এই অটোগ্যামির মধ্যে দেখতে পাচ্ছি কি আরো কিছু ভাগ রয়েছে, শুধু একা অটোগ্যামিতেই সীমিত নয়, অটোগ্যামির ভেতরে আবার অনেকগুলো নাম দেখতে পাচ্ছি আমরা। এই প্রত্যেকটা জিনিস খুবই সহজ আর খুব সহজে বোঝা যায়। প্রথমেরটা দেখি, প্রথমেরটার নাম হচ্ছে হোমোগ্যামি। হোমোগ্যামি, হোমো মানে কি একই, তাহলে একে কি বলা হবে? হোমোগ্যামি না একই বিবাহ? না না, হোমোগ্যামি এরকম ব্যাপার নয়।
হোমোগ্যামিতে দেখতে পাবো একটা ফুল, সেই ফুলটার মধ্যে, ফুল বানিয়ে দিই ফার্স্টে, ফুল হয়ে গেছে, ফুল সবুজ ফুল। এই ফুলের মধ্যে পরাগধানী বা বলতে পারো পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র যদি একই সময়ে পরিণতি লাভ করে, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র যদি একই সময়ে পরিণতি লাভ করে, আর তার ফলে যদি এদের মধ্যে স্বনিষেক সম্পন্ন হয়, তখন তাকে বলা হবে হোমোগ্যামি। এই হোমোগ্যামি বলাই হয়েছে তার কারণ হচ্ছে যে এদের দুজনার পরিণতি একই সময়ে হতে হবে, তবেই হবে হোমোগ্যামি। তাহলে আবার বলছি, হোমোগ্যামি মানে কি? কোনো একটি উদ্ভিদের যদি পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র একই সময়ে পরিণত হয় আর তার ফলে তাদের মধ্যে স্বনিষেক সম্পন্ন হয়, তাহলে ওই ধরনের নিষেককে বলা হয় হোমোগ্যামি। এরপরে পাচ্ছি আমরা যেটা, সেটাকে বলা হচ্ছে ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে, ক্লিষ্ট কথাটাও এসছে একটা ল্যাটিন শব্দ থেকে। ক্লিষ্ট কথার অর্থ হচ্ছে বন্ধ। তাহলে ক্লিস্টোগ্যামি মানে কি হবে? যখন ফুলটা বন্ধ অবস্থায় থাকে। কখন ফুলটা বন্ধ অবস্থায় থাকে? ঠিক যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকে বা কুড়ির থেকে একটু বড় হয়েছে সেই রকম অবস্থায় থাকে, মানে পরিস্ফুটন ঘটেনি ফুলটার। তখন যদি পরাগ মিলন ঘটে যায়, তখন তাকে কি বলা হবে? ক্লিস্টোগ্যামি। তাহলে পরেরটা ছবি আমরা দেখিনি কিরকম হবে। পরেরটা যদি ছবি আঁকি, তাহলে প্রথমেই পাচ্ছি একটা বড় মতো কুড়ি। এটা হয়ে গেল আমার একটা ফুলের কুড়ি, ঠিক আছে? এই কুড়ির ভেতরে যদি আমরা বুঝতে চাই, তাহলে কি আঁকবো? এই কুড়ির ভেতর থেকে এখানে হয়ে গেল আমার পুংকেশর চক্র, আর পুংকেশর চক্রের ভেতরে আমি পেয়ে যাচ্ছি গর্ভকেশর চক্র। এবার এই পুংকেশর চক্র থেকে রেণু যদি গর্ভমুণ্ডে পাতিত হয়ে, বা এখান থেকে রেণু যদি গর্ভমুণ্ডে পাতিত হয়ে এটা নিষেক ঘটালো, কখন না কুড়ি অবস্থাতে, তখন একে বলা হচ্ছে ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে কুড়ি অবস্থাতে যখন একটা ফুলের ভেতরে নিষেক সম্পন্ন হয়, তখন তাকে বলা হয় ক্লিস্টোগ্যামি। এরপরে আসছি আমরা যেটা, সেটা হচ্ছে বার্ড পলিনেশন। বার্ড পলিনেশন আর ক্লিস্টোগ্যামি কি একই জিনিস? একদমই না। কিছু কিছু উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে এই পরাগ রেণু, যেটা বলছি এতবার করে, যেটা আমাদের পুংকেশর চক্র থেকে তৈরি হচ্ছে, এই পরাগ রেণুর স্থায়িত্ব খুব কম হয়, ওরা বেশি দিন বাঁচতে পারে না বা বেশিক্ষণ উদ্ভিদটার সঙ্গে থাকতে পারে না। তখন কি হয়, বিভিন্ন ঝড়ঝাপটা বা বিভিন্ন প্রাকৃতিক কারণে, হাওয়াতেও আমরা এরপর দেখতে পাবো যে কি কি বাহক ব্যবহার হয়, সেই বিভিন্ন কারণে ওরা নষ্ট হয়ে যায় বা ডিসপার্সাল হয়ে যায়, মানে বিস্তার হয়ে যায়, মানে ছড়িয়ে যায়। সেই ক্ষেত্রে ওরাও যখন কুড়ি অবস্থায় থাকে বা বার্ড অবস্থায় থাকে, সেই মুহূর্তেই ওরা ওই যে রেণুটা তৈরি হয়েছে সেই রেণুটার দ্বারা নিষেক সম্পন্ন ঘটায় বা নিষেক সম্পন্ন করে। সেই রকম ধরনের যে নিষেক, তাকে বলা হয় বার্ড পলিনেশন। তাহলে বার্ড পলিনেশন কার মধ্যে দেখতে পাওয়া যায়? সাধারণত ধান ও গমের মধ্যে বার্ড পলিনেশন দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে স্বপরাগযোগের আর একটা ভাগ, বার্ড পলিনেশন, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা হচ্ছে ইতর পরাগযোগের জায়গাতে। ইতর পরাগযোগ যদি বলতেই হয়, তাহলে প্রথমেই এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই ইতর পরাগযোগের ক্ষেত্রে একটা উদ্ভিদের মধ্যে যে ধরনের ফুলটা তৈরি হবে, সেটা কখনোই উভলিঙ্গ ফুল নয়, সেটা অবশ্যই একলিঙ্গ ফুল। হয় পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র, যে কোনো একটা উপস্থিত থাকবে, বা হয়তো দুটোই উপস্থিত আছে, তার মধ্যে একটা নিষ্ক্রিয় একটা সক্রিয়। তাহলে এই রকম ধরনের যখন ফুল দেখতে পাবো, তাদের মধ্যে যে পরাগযোগ ঘটবে সেই পরাগযোগকে বলা হবে ইতর পরাগযোগ। এবার ইতর পরাগযোগ যদি বলতে হয়, তাহলে প্রথমেই যেটা বলতে হবে যে ইতর পরাগযোগের জন্য যে উদ্ভিদগুলোকে আমরা দেখতে পাই, সেই উদ্ভিদগুলো দুটো ধরনের।
একটা হচ্ছে মোনোসিয়াস উদ্ভিদ আর একটা হচ্ছে ডায়াসিয়াস উদ্ভিদ। মোনোসিয়াস উদ্ভিদ মানে কি, যখন একটা গাছের মধ্যে এক ধরনের ফ্লাওয়ার বা এক ধরনের ফুলই দেখতে পাবো, হয় সেটা ফিমেল আর অন্য একটা উদ্ভিদের মধ্যে দেখতে পাচ্ছি মেল ফ্লাওয়ার, তখন সেটা হচ্ছে আমার মোনোসিয়াস উদ্ভিদ। আর ডায়াসিয়াস উদ্ভিদ মানে একটা উদ্ভিদ, তার মধ্যে কোনো একটা ফুলের মধ্যে মেল ফ্লাওয়ার, মানে কোনো একটা ফুল হচ্ছে পুং ফুল আর অন্য একটা ফুল হচ্ছে স্ত্রী ফুল, যেমন আমরা দেখতে পাই কুমড়োর ক্ষেত্রে। কুমড়ো হচ্ছে আমার ডায়াসিয়াস। আর কলা বা না, কলা ঠিক হবে না, পেঁপে, পেঁপে হচ্ছে আমার মোনোসিয়াস উদ্ভিদের মধ্যে পড়ে। পেঁপে গাছের মধ্যে এরকম একটা গাছ সম্পূর্ণ মেল প্ল্যান্ট, আর একটা গাছ সম্পূর্ণ ফিমেল প্ল্যান্ট। এই ফিমেল প্ল্যান্ট থেকেই আমরা পেঁপে পাই, মেল প্ল্যান্ট কোনোদিন পেঁপে দেয় না, ও শুধু ফুল তৈরি করে আর ঝরে ঝরে পড়ে যায়। যাদের বাড়িতে মেল প্ল্যান্ট আছে তারা হাঁ করে এরকম করে বসে থাকে কবে যে ওই গাছেতে পেঁপে আসবে, কোনোদিনই আসবে না। আর ডায়াসিয়াসের মানে একটা গাছ, এটা ধরে নাও একটা গাছ, এটা পাতা, এইখানে যে ফুলটা হয়েছে সেই ফুলটা হয়তো মেল, আর এইখানে যে ফুলটা হয়েছে সেই ফুলটা হয়তো ফিমেল, এইরকম ধরনের দেখতে পাওয়া যায়। আর এরপর ইতর পরাগযোগের মধ্যে আরো দুটো ভাগ দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে অ্যালোগ্যামি আর একটাকে বলা হয় জিনোগ্যামি। অ্যালোগ্যামি আর জিনোগ্যামি কি জিনিস? প্রথমের দিকে ইতর পরাগযোগকে অ্যালোগ্যামি বলা হতো, পরবর্তীকালে দেখা গেছে যে অ্যালোগ্যামি একটা আলাদা জিনিস, জিনোগ্যামি মানে অ্যালোগ্যামি থেকে আর একটা ভাগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে জিনোগ্যামি। তাহলে কি জিনিসটা অ্যালোগ্যামি? অ্যালোগ্যামি হচ্ছে যখন একই, এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে, একই বা ভিন্ন প্রজাতি, যখন একই বা ভিন্ন প্রজাতির মধ্যে ইতর পরাগযোগ সম্পন্ন হবে তখন সেই ধরনের পরাগযোগকে বলা হয় অ্যালোগ্যামি। আবার বলছি, যদি একই বা ভিন্ন প্রজাতির মধ্যে ইতর পরাগযোগ সম্পন্ন হয় তখন সেই ধরনের পরাগযোগকে বলা হয় অ্যালোগ্যামি। আর ঠিক জেনোগ্যামি বলতে কি বোঝায়? জেনোগ্যামিতে এই ভিন্ন প্রজাতি শব্দটা ব্যবহার করা যাবে না। তাহলে জেনোগ্যামি বলতে কি বোঝায়? যখন একই প্রজাতির মধ্যে ইতর পরাগযোগ সম্পন্ন হবে তখন তাকে বলা হয় জেনোগ্যামি। তাহলে অ্যালোগ্যামি আর জেনোগ্যামির মধ্যে যদি আমি পার্থক্য করি তাহলে কি কি পাবো? প্রথম এর ক্ষেত্রে পাবো হচ্ছে আমার একই বা ভিন্ন দুটো প্রজাতি, এখানে পাবো হচ্ছে আমার শুধুমাত্র একই প্রজাতি। এখানে কি লিখতে পারবো 2 নম্বর পয়েন্টে? যে জিনোগ্যামি এক প্রকার অ্যালোগ্যামি, কিন্তু সমস্ত অ্যালোগ্যামি কখনোই জিনোগ্যামি নয়। তাহলে কি দ্বিতীয় পয়েন্টে লিখতে পারবো কি? জিনোগ্যামি কারেক্ট অ্যালোগ্যামির ক্ষেত্রে, কিন্তু অ্যালোগ্যামি ইনকারেক্ট জিনোগ্যামির ক্ষেত্রে। তাহলে এই দুটো পয়েন্ট আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে অ্যালোগ্যামি আর জিনোগ্যামি এই একটা ধারণা আমরা এখানে তৈরি করলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরাগ মিলনের যে ভাগটা পেলাম। আচ্ছা, এই যে পুরো অংশটা রয়েছে এটাকে আমি একবার ছোট করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, আর তোমরা যদি চাও এই অংশটা খাতাতে লিখে নাও, তোমাদের জন্য খুবই উপকারী হবে। কি কি পেলাম দেখো। প্রথমে পাচ্ছি পরাগ মিলনের দুটো ভাগ, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে একটা ফুলের মধ্যেই দুটো অংশ, মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান একসঙ্গে থাকছে। স্বপরাগযোগকে দুভাগে ভাগ করতে পারছি, অটোগ্যামি আর গাইটেনোগ্যামি। অটোগ্যামি মানে কি? যখন দেখতে পাচ্ছি যে একটা ফুলের সঙ্গেই একটা, অটো মানে নিজের, বিবাহ মানে একটা ফুলের মধ্যেই এই বিবাহ কমপ্লিট হচ্ছে বা নিষেক সম্পন্ন হচ্ছে, তখন সেটা অটোগ্যামি। আর গাইটেনোগ্যামি মানে হচ্ছে যখন দুটি পৃথক ফুলের মধ্যে, মানে দুটো ফুলের মানে একটা একই গাছের মধ্যে দুটো আলাদা ফুলের মধ্যে পরাগ মিলন করছে, তখন সেটা হচ্ছে গাইটেনোগ্যামি। হোমোগ্যামি মানে
পুংরেণু বা বলতে পারো পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র একই সঙ্গে পরিণতি লাভ করছে, তখন তাকে বলা হচ্ছে হোমোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে যখন বন্ধ অবস্থায় বা কুড়ি অবস্থায় পরাগ মিলন ঘটছে, তখন তাকে বলা হয় ক্লিস্টোগ্যামি। আর বার্ড পলিনেশন মানে কি? বার্ড পলিনেশন মানে হচ্ছে যখন বার্ড মানে কুড়ি পরিস্ফুটনের আগে পর্যন্ত, মানে কুড়ি তৈরি হয়েছে সেই অবস্থাতেই পরাগরেণুগুলোর সঙ্গে নিষেক ঘটে যাচ্ছে। কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? বার্ড পলিনেশন দেখতে পাওয়া যায় হচ্ছে ধান, গম এদের। এরপরে আসছি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগে কি কি পেলাম? ইতর পরাগযোগের ক্ষেত্রে এর উদ্ভিদের ধরন হচ্ছে দুটি, মোনেশিয়াস আর ডায়েশিয়াস। মোনেশিয়াস উদ্ভিদ মানে যখন একটা গোটা উদ্ভিদ একটি লিঙ্গকে ধারণ করবে তখন তাকে বলা হয় মোনেশিয়াস। আর ডায়েশিয়াস মানে হচ্ছে একটা উদ্ভিদের মধ্যে দুটো আলাদা ধরনের ফুল বর্তমান থাকবে, একটা পুং ফুল, একটা হচ্ছে স্ত্রী ফুল, এরকম ধরনের দেখতে পাওয়া যায়। ইতর পরাগযোগের আর একটা ভাগের মধ্যে পেয়েছি আমি অ্যালোগ্যামি আর জিনোগ্যামি। অ্যালোগ্যামি মানে কি? একই বা ভিন্ন প্রজাতির মধ্যে যখন ইতর পরাগযোগ সম্পন্ন হবে তখন তাকে বলা হচ্ছে অ্যালোগ্যামি। আর জিনোগ্যামি হচ্ছে শুধুমাত্র যখন একই প্রজাতির মধ্যে এই পরাগযোগ সম্পন্ন হবে তখন একে বলা হচ্ছে জিনোগ্যামি। এবার এখানে আর একটা বিশেষ নাম তোমরা মনে রেখো, হার্কোগ্যামি কাকে বলে? হার্কোগ্যামি হচ্ছে যখন কোনো একটা ইতর পরাগযোগ সম্পন্ন, এটাও একটা ইতর পরাগযোগের ভাগ, ঠিক আছে? ইতর পরাগযোগের মধ্যে যদি এটা আমার ধরে নাও পাপড়ি বা দলমণ্ডল, গর্ভাশয়টি বড় আর পুংকেশর চক্রগুলো ছোট ছোট হয়েছে, তাহলে কি হবে? এর রেণু কখন এখানে পৌঁছাতে পারবে? পারবে না। তাহলে এই কিন্তু এ ফাংশনাল, মানে এ কাজ করতে পারবে, যদি এর রেণু কখনো এখানে পৌঁছায় তাহলে নিষেক সম্পন্ন হবে। কিন্তু প্রতিবন্ধকতার কারণে, কি বললাম, কোনো একটা ফুলের পুংকেশরের প্রতিবন্ধকতার কারণে যদি নিষেক সম্পন্ন না হয় বা সেই ক্ষেত্রে যে ধরনের ইতর পরাগযোগ আমরা দেখতে পাই তাকে বলা হয় হার্কোগ্যামি। হার্কোগ্যামি। তাহলে এটাও আর একটা পয়েন্ট আমরা মনে রাখবো। তাহলে পরাগ মিলনের মধ্যে যে জায়গাগুলো আমার ইম্পর্টেন্ট, খাতার মধ্যে স্টার মার্কস দিয়ে লিখে রাখবো কি কি পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, গাইটেনোগ্যামি কাকে বলে? এর টিকা। ক্লিস্টোগ্যামি কাকে বলে? এর টিকা। অ্যালোগ্যামি ও জিনোগ্যামির মধ্যে পার্থক্য কি? মোনেশিয়াস ও ডায়োশিয়াস প্ল্যান্ট কাকে বলে? এর টিকা। এই কটা জায়গা আমি তৈরি করব এই অংশটা থেকে। আর কি করব? আর যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বপরাগযোগের সুবিধা আর অসুবিধা, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা। এই পয়েন্টগুলো আমি মনে রাখবো। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি স্বপরাগযোগের যদি আমি সুবিধা বলি তাহলে স্বপরাগযোগের সুবিধা হচ্ছে এই পরাগযোগ ঘটতে গেলে আমার বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পরাগযোগ সম্পন্ন হয়। তার মানে 1 নম্বর হচ্ছে টাইম, সময় কম লাগছে, লেস। 2 নম্বর হচ্ছে এই স্বপরাগযোগের ক্ষেত্রে দেখতে পাবো কি যে পরাগরেণুর খরচা বা ওয়েস্টেজ অনেক কম হয়, যার জন্য কি নিষেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, ফল উৎপাদন করার সম্ভাবনা অনেক বেশি হয়। তাহলে 2 নম্বর পয়েন্টে লিখবো কি? নিষেকের সম্ভাবনা বেশি। তাহলে এই পেলাম হচ্ছে আমার দুটো সুবিধা। ঠিক যেরকম সুবিধা আছে, প্রত্যেকটা কয়েনেরই তো দুটো উল্টো পিঠ থাকে, ঠিক এরও একটা হেড আছে তো একটা টেলও তো নিশ্চয়ই থাকবে। তাহলে এর অসুবিধা হচ্ছে স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো ভেরিয়েশন দেখতে পাবো না। ভেরিয়েশন মানে কোনো রকম প্রকরণ দেখতে পাবো না। 2 নম্বর অসুবিধা কি? এই ধরনের উদ্ভিদের মধ্যে অনাক্রমতা কম হয়, মানে ইমিউনো সিস্টেমস এদের দুর্বল হয়, তাই যে কোনো রোগে খুব সহজেই এরা আক্রান্ত হয়। তাহলে কি লিখবো? অসুবিধাটা লিখবো আমি ধরে নাও সবুজে। তাহলে 1 নম্বর, আচ্ছা এটা মুছে দিই।
এইখানটায় লেখা যাবে। এক নম্বর অসুবিধা, এদের অনাক্রমতা কম। 2 নম্বর অসুবিধা, এদের প্রকরণ হয় না। তাহলে এই দুটো পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তার ঠিক একইভাবে যদি আমি ইতর পরাগ যোগের কথা বলি, এর সুবিধা ওর অসুবিধা, এর অসুবিধা ওর সুবিধা, ঠিক উল্টোটা হবে। তাহলে ওখানে কি দেখতে পাবো? ইতর পরাগ যোগের সুবিধা কি? ইতর পরাগ যোগের প্রথম যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে ওদের অনাক্রমতা বেশি। তাহলে আমি কেন এরকম ধরনের তোমাদের উদাহরণ দিচ্ছি, তার কারণ একটা পয়েন্টকে যদি তোমরা ধরে রাখো বা একটা পয়েন্টকে যদি মনে রাখতে পারো, দুটো দিকেই লিখতে পারবে। যদি একটা আসে যে ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধা লেখো, তাহলে একটা পয়েন্টের পরিপ্রেক্ষিতেই তোমরা খুব সহজে লিখতে পারবে, যা তোমাদের পরীক্ষার জন্য এই আগামী কয়েকদিনের মধ্যে যদি তৈরি করতে অসুবিধা হয়, তাহলে খুব তাড়াতাড়ি এই জিনিসটা তোমরা তৈরি করতে পারবে। তাহলে পাচ্ছি কি এরপরে ইতর পরাগ যোগের সুবিধা। ইতর পরাগ যোগের মধ্যে যদি সুবিধা বলি, প্রথম সুবিধা হচ্ছে যে এদের প্রকরণ হয়, কিছু কিছু সময় মিউটেশনও দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে, আর অনাক্রমতা বেশি। আর ঠিক একইভাবে এদের যদি আমি অসুবিধা বলি, তাহলে প্রথম যে অসুবিধাটা হবে সেখানে হবে এদের বাহকের প্রয়োজন। বাহক ছাড়া কখনোই ইতর পরাগযোগ সম্পন্ন হয় না। আর 2 নম্বর অসুবিধা হচ্ছে এদের অনেক বেশি পরাগরেণু তৈরি করতে হয়, কারণ অনেক পরাগরেণু নষ্ট হয়ে যায় বাহকের মাধ্যমে। ধরে নাও তুমি একটা কাজ যেটা নিজে করতে পারতে, কিন্তু না করে তুমি ল্যাদ খেয়ে কুঁড়ের মতো পড়ে থেকে অন্য একজনকে বলে এ ভাই ওটা করে দে না, সে কি করবে? কাজটা কোনো রকমে শেষ করে দেবে। তাতে কি হবে? তুমি যতটা পারফেক্টলি জিনিসটা করতে পারতে, অতটা পারফেক্টলি হয়তো হবে না। ঠিক সেই জিনিসটাই এখানে হয়, যে বাহকের প্রয়োজন হওয়ার জন্য কি হবে? পরাগরেণুর অপচয় দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমার দুটো অসুবিধা আর দুটো সুবিধা ইতর পরাগযোগের ক্ষেত্রে। তাহলে এর পরের পয়েন্টে আমরা চলে আসব যে পরাগ মিলন। এই পরাগযোগ বা ইতর পরাগযোগ যদি হতে হয়, তাহলে ইতর পরাগযোগ হতে গেলে আমার অলরেডি কিছু বাহকের দরকার। সেই বাহকগুলো কারা? সেই বাহকগুলো হওয়ার সাধারণত দুটো উপায় আছে। একটা হচ্ছে আমার অজৈবিক বা অ্যাবায়োটিক, আর একটা হচ্ছে আমার জৈবিক বা বায়োটিক। এই অজৈবিক বা অ্যাবায়োটিক ফ্যাক্টর আর জৈবিক বা বায়োটিক ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরের ভিত্তিতে আমরা এই বাহকগুলোকে ভাগ করতে পারি। এই বাহকগুলোকে আমরা পরাগ মিলনের যারা বাহক রয়েছে তাদেরকে আমরা এই দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমেই দেখছি অজৈবিক যে অংশটা রয়েছে, সেখানে প্রথম কে রয়েছে? জল। জলের মাধ্যমে যারা পরাগ রেণুকে একটা স্থান থেকে অন্য স্থানে বহন করতে বা বহন করায়, তখন তাকে বলা হয় হাইড্রোফিলি। হাইড্রোফিলি উদ্ভিদের উদাহরণ কি? হাইড্রোফিলি উদ্ভিদের উদাহরণ হবে তোমার ভ্যালিসেনেরিয়া, হাইড্রিলা, বা তোমরা বলতে পারো পাতা ঝাঁঝি। এইগুলো হচ্ছে হাইড্রোফিলি, বা জলের সাহায্যে এদের পরাগরেণু একটা স্থান থেকে অন্য স্থানে যায়। ঠিক অন্যদিকে হচ্ছে বায়ু। বায়ুর সাহায্যে যখন
কোনো একটা উদ্ভিদ তার পরাগরেণুকে একটা স্থান থেকে অন্য স্থানে পাঠায় তখন তাকে বলা হয় বায়ু পরাগী। একে বলা হয় জল পরাগী, একে বলা হচ্ছে বায়ু পরাগী। বায়ু পরাগীর ইংরেজি নাম হচ্ছে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি। সাধারণত যে পরাগরেণুগুলি খুবই হালকা, ছোট, ক্ষুদ্র, তারা এই বায়ুর মাধ্যমে পরাগরেণু এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে। যেমন উদাহরণ হচ্ছে ধান গাছ, তার পরাগরেণুগুলি খুবই ছোট হয়, তার জন্য বায়ুর সাহায্যে ওরা ডিসপার্সাল বা পরাগরেণুগুলোর একটা স্থানান্তর করতে পারে। তাহলে এই হচ্ছে আমার দুটো অংশ বা অজৈবিক উপাদান পরাগ মিলনের বাহকের ক্ষেত্রে। এরপরে আসছি সেটা হচ্ছে জৈবিক উপাদানগুলি কি কি। জৈবিক উপাদানের অনেকগুলি ভাগ আমরা দেখতে পাবো। মানে সাধারণত প্রাণী দ্বারা যে পরাগ মিলন সম্পন্ন হয়, তাকে বলা হয় জুফিলি। জুফিলি মানে হচ্ছে যে কোনো প্রাণী দ্বারা যদি পরাগ মিলন সম্পন্ন হয় তাকে বলা হয় জুফিলি। কখনোই এই জুফিলির সঙ্গে অ্যানিমোফিলির গোলমাল করে ফেলবে না। অ্যানিমেল ওয়ার্ড থেকে অ্যানিমো ওয়ার্ডটা আসেনি, কিন্তু অ্যানিমো ওয়ার্ডটা এসেছে বাতাস থেকে বা বায়ু থেকে। তাহলে জুফিলি মানে হচ্ছে যখন প্রাণী দ্বারা পরাগ মিলন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় জুফিলি। ঠিক এইরকমই বিভিন্ন জিনিস দ্বারা যদি পরাগ মিলন, মানে বিভিন্ন প্রাণী দ্বারা যদি পরাগ মিলন সম্পন্ন হয় তখন তাদের আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন ধরো এন্টেমোফিলি। এন্টেমোফিলি মানে হচ্ছে যদি পতঙ্গ দ্বারা পরাগ মিলন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় এন্টেমোফিলি। পতঙ্গ দ্বারা পরাগ মিলন সম্পন্ন হয়। যেরকম কি দেখতে পাও, ভ্রমর, অলি এলো, মধু খেলো, পরাগরেণু নিয়ে গিয়ে অন্য জায়গাতে অন্য ফুলে গিয়ে বসলো, পরাগ মিলন সম্পন্ন করলো, তাই তো? ভ্রমর অলির কথা শুনে বকুল হাসে, তাই তো? এইরকম ধরনের বিভিন্ন গান তোমরা এই ক্লাসের মাঝে মাঝে পাবে। তার কারণ আমাদের পড়ার সাথে সাথে মাথাটাও পরিষ্কার রাখতে হবে যাতে আরো অনেক কিছু জানতে পারি। চলো, এন্টেমোফিলি পেলাম। এরপর যেটা পাবো সেটা হচ্ছে কাইরেপ্টেরোফিলি। কাইরেপ্টেরো কথাটির অর্থ হচ্ছে বাদুড়। হ্যাঁ, বাদুড় শুধুমাত্র ব্যাটম্যানের বুকেই থাকে না বা আকাশেই উড়ে আমাদের বা আমাদের ঘরের ভেতরে গোল চক্কর মেরে মেরে আমাদের ভয় দেখানোর চেষ্টা করে না। ওদের একটা কাজও আছে। কি কাজ? ওরাও পরাগ মিলনে সাহায্য করে। কোন গাছের? কলা বা কদম, এই যে গাছগুলো রয়েছে, এই গাছের পরাগ মিলনে যারা সাহায্য করে তারা হচ্ছে বাদুড়। আর বাদুড়ের দ্বারা পরাগ মিলন হলে তাকে বলা হয় কাইরেপ্টেরোফিলি। কাইরেপ্টেরোফিলি। এরপরে আর কি পাচ্ছি? এরপরে যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে যদি পাখি দ্বারা বা পক্ষী দ্বারা পরাগ মিলন হয় তখন তাকে বলা হচ্ছে অর্নিথোফিলি। অর্নিথো ওয়ার্ডটার মানে হচ্ছে পাখি। যারা পক্ষী বিশেষজ্ঞ হয় তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট। যারা পতঙ্গ বিশেষজ্ঞ হয় তাদেরকে বলা হয় এন্টেমোলজিস্ট। ঠিক সেই রকমই অর্নিথোফিলি মানে হচ্ছে যখন পাখি দ্বারা পরাগযোগ সম্পন্ন হয়। উদাহরণ পলাশ ফুল। এই যে এখন যে সময় বসন্তকাল, তোমাদের সবার মনের ভেতরে কিছুদিন আগেই দোল গেছে। দোলেতে কি হয়? পলাশ ফুল। পলাশ ফুল বললেই মনে পড়ে আমার কি বোলপুর শান্তিনিকেতন। সেই বোলপুর শান্তিনিকেতনের পলাশ ফুল যদি ফুটবে তার কারণ হচ্ছে পাখি আছে বলে। পাখি যদি না থাকতো পলাশ ফুল ফুটতো না। পলাশ ফুলের কিন্তু গন্ধ নেই, কিন্তু যেটা ওর মধ্যে আছে সেটা হচ্ছে মকরন্ধ্র। তাই পক্ষী পরাগী ফুলের মধ্যে সাধারণত মধু লক্ষ্য করা যায়, মানে তার মধ্যে মকরন্ধ্র থাকে, সেই মকরন্ধ্র থেকে মধু তৈরি হয়। আর সবার শেষে হচ্ছে মেলাকোফিলি। মেলাকোফিলি মানে হচ্ছে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের তুমি দেখতে পাবে জলের উপরে ভাসছে। যেমন তোমার ধরে নাও কচুরিপানা, ওল, এরকম ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে তাদের পরাগ মিলনের জন্য দরকার কাকে? শামুককে। হ্যাঁ, আমরা দেখতে পাই শামুক এলো, পাতা খেয়ে চলে গেল, বিভিন্ন গাছের ক্ষতি করে দিল, এটা করে দিল, ওটা করে দিল, অনেক অবজেকশন আসে ওদের বিরুদ্ধে, কিন্তু ওরাও ভালো মানুষ, ঠিক আছে? ওদেরও বাঁচতে দিতে হবে। তার কারণ ওরাও পরাগ মিলনে সাহায্য করে। কোন গাছের? ওল গাছের। তাই ওল আমাদের, ওল ভাতে বা ওলের তরকারি যদি আমাদের খেতে হয় তাহলে আমাদের শামুককে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওরাই আছে একমাত্র যারা পরাগ মিলন করায় আর যার জন্য ওগুলো তৈরি হয়। তাহলে আমাদের এই ইন্টারেস্টিং ক্লাসে এতদূর পর্যন্ত কি দেখলাম? যে বাহকগুলোকে জানতে পারলাম।
এরপরে আমরা আরো এগিয়ে যাব। এরপরে যে অংশটাতে আসবো সেই অংশটা হচ্ছে এই তো, এইবারে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশে এসে গেছি, সেটা হচ্ছে নিষেক। উদ্ভিদের মধ্যে এই যে নিষেক অংশটা রয়েছে, এই নিষেক অংশটা তোমাদের এই বছর পরীক্ষার জন্য প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা অংশ। কিছু হোক না হোক একটা খাতা পেন নিয়ে প্রথম প্রশ্নটাই লিখে ফেলো যে উদ্ভিদের নিষেক কাকে বলে, দ্বিনিষেক পদ্ধতিটি লেখো। এই প্রশ্নটি এবার পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে এই নিষেককে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? প্রথমেই নিষেক হওয়ার আগে আমরা দেখব নিষেকের কিছু ধরন আছে। নিষেক মানে কি? পুংরেণুর সঙ্গে বা স্ত্রী রেণুর মিলন হবে। তাহলে এই মিলনটা যে হবে, এই মিলনটা হবে কি করে? এই মিলনটা হবে হচ্ছে পুংরেণু যেটা তৈরি হলো, সেই রেণুটা এসে গর্ভমুণ্ডের উপর পড়লো। এতক্ষণ ধরে আমরা তো তাই বললাম পরাগ মিলন হলো, পরাগ মিলন হলো। তাহলে মিলন হলো শেষ পর্যন্ত। তাহলে মিলন হওয়ার পরে কি হলো? পরাগ মিলনের মানে গর্ভমুণ্ডের মাথা থেকে রস শোষণ করে ওই পরাগ রেণুটি স্ফীত হলো। কি হলো না, গর্ভমুণ্ডের মাথা থেকে রস শোষণ করে পরাগ রেণুটি স্ফীত হলো, মানে সাইজে বড় হলো। স্ফীত হওয়ার সঙ্গে সঙ্গে পরাগ রেণুর বাইরের একটা আবরণী থাকে, তাকে বলা হয় এক্সাইন, আর ভেতরে একটা আবরণী থাকে তাকে বলে ইনটাইন। ওই এক্সাইন যে আবরণীটা, সেই আবরণীটা স্পোরোপলিনিন বলে একটা ফ্যাট দ্বারা তৈরি। সে এক সাংঘাতিক ফ্যাট। এই ফ্যাটটা রোদেও কিছু হয় না, ঝড়েও কিছু হয় না, আলট্রাভায়োলেট রে দিলেও কিছু হয় না বাবারে, সে এক সাংঘাতিক জিনিস দিয়ে তৈরি। তাহলে এই যে স্পোরোপলিনিন এ ধীরে ধীরে ডাইজেস্ট বা হজম হয়ে যাবে। কোথায় না, ঠিক ওই গর্ভমুণ্ডের উপরে থাকা রসে। কি আজব! এত কিছুতেও কিছু হচ্ছে না, শুধু ওই ফুলের মাথায় এসে যেই পড়লো অমনি ওটা হজম হতে বা ওটা স্ফীত হতে বা ওটা গলে যেতে শুরু করলো। ওটা যখনই ওরকম গলে যেতে শুরু করবে তখন কি হবে, ওই রেণুর ভেতরে দুটি কোষ থাকে। একটা কোষকে বলা হয় ভেজিটেটিভ কোষ, অপর একটা কোষকে বলা হয় জেনারেটিভ কোষ। এই যে জেনারেটিভ কোষ যেটা বলছি, এই জেনারেটিভ কোষই আমার পরবর্তীকালে জনন ঘটাবে বা নিষেক ঘটাবে। তাহলে ভেজিটেটিভ কোষটা কি ফালতু? না, তা নয়। ভেজিটেটিভ কোষটা আমরা দেখতে পাবো ওই জনন যে ঘটানোর জন্য বা নিষেক ঘটানোর জন্য যে রাস্তাটা তৈরি করার দরকার। হ্যাঁ, মহাত্মা গান্ধী স্কিম সেই কি একটা আছে না, রাস্তা তৈরি করে, জনসড়ক যোজনা, ঠিক ওই জনসড়ক যোজনার মতো ওরা একটা রাস্তা তৈরি করে নিয়ে আসবে। আর ওদেরকে ফলো করে বা ওকে ওই ভেজিটেটিভ সেলকে ফলো করে ওর পিছনে পিছনে আসবে আমাদের জেনারেটিভ সেল। জেনারেটিভ সেল ওই যখন পিছনে পিছনে আসবে তখন ও কি করবে, আবার একবার নিজেকে ডিভাইড করে দুটো জেনারেটিভ সেলে পরিণত হবে। এই প্রত্যেকটা জিনিসের খুবই গুরুত্ব আছে, তাই তোমরা এই জিনিসগুলো মাথায় রাখো। একটু পরই যখন আমরা দ্বিনিষেক পর্যায়েতে আসব সেই সময় তোমাদের এটা বুঝতে খুবই সাহায্য করবে। তাহলে প্রথমেই কি বললাম? প্রথমেই বললাম যে পরাগরেণু এলো, গর্ভমুণ্ডের মাথায় পাতিত হলো। তাহলে পরাগরেণু গর্ভমুণ্ডের মাথায় পাতিত হওয়ার পর কি হলো, সেখান থেকে ও রস শোষণ করলো, রস শোষণ করে স্ফীত হলো। স্ফীত হওয়ার পর কি হলো, বাইরের স্তরটি যেটাকে বলেছিলাম এক্সাইন স্তর, সেই এক্সাইন স্তরের মধ্যে থাকা স্পোরোপলিনিন ওখান থেকে জায়গাটা ফাঁক করে দিল। একটুখানি ফাঁকের ভেতর দিয়ে যেটা ভেজিটেটিভ নিউক্লিয়াস ছিল বা ভেজিটেটিভ সেল ছিল, সেই ভেজিটেটিভ সেলটা রাস্তা তৈরি করতে শুরু করলো। এই রাস্তাটিকে বলা হয় পোলেন টিউব বা পরাগ নালী। এই পরাগ নালীটা তৈরি করতে শুরু করলো, কত দূর অবধি করবে, সেই ডিম্বাশয় অবধি ও এই পরাগ নালীটা তৈরি করবে। আমরা এখানে ওইটারই ছবি দেখতে পাচ্ছি যে ডিম্বাশয়ের মধ্যে পরাগ নালীটা কোন দিক থেকে এসে প্রবেশ করছে। এই প্রবেশ করার উপরে এখানে কতগুলো ভাগে একে ভাগ করা যায়, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে প্রথমেই দেখছি কি, যে যদি পরাগ নালীটা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, কোথা দিয়ে? ডিম্বক রন্ধ্র। খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা মনে রাখবে। ডিম্বক রন্ধ্র দিয়ে যদি পরাগনালী প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি।
ডিম্বক রন্ধ্র দিয়ে যদি পরাগনালী প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি। ঠিক তারপরেই পরাগনালীটা এরকম ভাবে ঘুরে এসে উল্টো দিক থেকে প্রবেশ করছে। তাহলে প্রবেশ করার জায়গাটা কোন দিকে? এইখানে। তাহলে যদি ডিম্বক মূল দিয়ে পরাগনালী প্রবেশ করে তখন তাকে বলা হয় চ্যালাজোগ্যামি। আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চ্যালাজোগ্যামি কাকে বলে? ডিম্বক মূল দিয়ে যখন পরাগনালী প্রবেশ করে তখন তাকে বলা হয় চ্যালাজোগ্যামি। ঠিক আছে। আর যখন ডিম্বকের গা দিয়ে মানে ডিম্বক গাত্র দিয়ে পরাগনালীটা প্রবেশ করছে তখন তাকে বলা হয় মেসোগ্যামি। মেসো কথাটির অর্থ হচ্ছে গা বা গাত্র। যখন এই মেসোগ্যামি হচ্ছে তখন ডিম্বক গাত্র দিয়ে প্রবেশ করছে, চ্যালাজোগ্যামি হচ্ছে তখন ডিম্বক মূল দ্বারা প্রবেশ করছে, আর পোরোগ্যামি যখন হচ্ছে তখন ডিম্বক রন্ধ্র দ্বারা পোলেন টিউবটা বা পরাগনালীটা প্রবেশ করছে। এবার প্রবেশ করার পরে কি হলো সেটা আমরা দেখে নেব। প্রবেশ তো করলো, প্রবেশ করার পরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ঘটনাটার নাম হচ্ছে দ্বিনিষেক ঘটলো। একে দ্বিনিষেক কেন বলা হয় সেই কারণটা দেখে নেব। এই ছবিটা দেখো, এই ছবিটা যদি তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাবে যে এখানে আমার পরাগ রেণুটা প্রথমে এসে পড়লো, পরাগ রেণুটা পড়ার পরে এরকম ভাবে আমার পরাগনালী তৈরি করলো, পরাগনালী তৈরি করার পরে এইভাবে ঘুরে এর ভেতরে ডিম্বাশয়ের ভেতরে প্রবেশ করলো। এই যে ডিম্বাশয়ের ভেতরে যখন প্রবেশ করছে তখন এইখানের যে অংশটা রয়েছে এই অংশটার ভিত্তিতে তোমরা দেখো যে এই যে কোষটা রয়েছে এই কোষটার নাম হচ্ছে আমার জেনারেটিভ সেল, আর এই যে কোষটা রয়েছে এটা হচ্ছে আমার ভেজিটেটিভ সেল। তাহলে এই যে জেনারেটিভ সেল যেটা রয়েছে এই জেনারেটিভ সেলটা নিজেকে প্রলম্বিত করে দুটো ভাগে ভাগ করে নিয়েছে। দেখো 1, 2 দুটো জেনারেটিভ সেলে পরিণত হয়েছে। তাহলে এই দুটো জেনারেটিভ সেল এখানে অবধি এই ভেজিটেটিভ সেলটা একে এই রাস্তা অবধি নিয়ে এলো। তারপরে দেখো ভেজিটেটিভ সেলটা ডিজেনারেট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ভেজিটেটিভ সেলটার আর কোনো অস্তিত্ব এখানে তুমি দেখতে পাচ্ছ না। এবার এই ডিম্বকের যদি আমরা গঠন দেখি তাহলে এই গঠনে এর মধ্যে এইখানে একটা কোষকে বলা হবে এগ সেল, আর বাকি তার সঙ্গে যে দুটো থাকবে সে দুটোর নাম হচ্ছে সহকারী কোষ। এরা সবাই কিন্তু হ্যাপ্লয়েড ইন ক্রোমোজোম নাম্বার, এন ইন ক্রোমোজোম নাম্বার। আর এর ঠিক উল্টো দিকে যে তিনটে কোষ রয়েছে, তিন ভাই বসে রয়েছে, সেই তিন ভাই নয় তিন বোন, তিন বোন বসে রয়েছে, তাদের নাম হচ্ছে অ্যান্টিপোডাল সেল। এই অ্যান্টিপোডাল সেল আর মাঝখানে যে একটা রয়েছে এই অংশটা, এইটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এরপরে তোমরা দেখতে পাবে যে এই যে ভেজিটেটিভ সেল যেটা ছিল সে তো এখানে এসে ডিজেনারেট করে গেল, আর এইখানে যে জেনারেটিভ সেল দুটো তৈরি হয়েছে সেই জেনারেটিভ সেলটা এবার ধীরে ধীরে এসে এখানে প্রবেশ করছে। এই যে প্রবেশ করছে, প্রবেশ করার ফলে কি হচ্ছে দেখো, জেনারেটিভ সেলের মধ্যে একটা জেনারেটিভ সেল গিয়ে
সোজা এই যে মাঝখানে নির্ণীত নিউক্লিয়াস ছিল তার সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে। আর একটা জেনারেটিভ সেল গিয়ে যেটা আমার এগ সেল ছিল তার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এগ সেল, এটা আমার এগ সেল, আর এ যখন জেনারেটিভ সেল একটা গিয়ে এই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হবে তখন একে বলা হবে শস্য নিউক্লিয়াস। তাহলে শস্য নিউক্লিয়াস। এবারে তোমাদের যেগুলো বলেছিলাম ক্রোমোজোম নাম্বারটা সেটার ভিত্তিতে বোঝো। ক্রোমোজোম নাম্বার এখানে যতগুলো ছিল সবাই ছিল হ্যাপ্লয়েড, শুধুমাত্র এই যে নির্ণীত নিউক্লিয়াস ছিল এ হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি, দুটো হ্যাপ্লয়েড একসঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড তৈরি করেছে। তার মানে এখানে আমি লিখতে পারি কি 2n, এদিকে সবাই n, এরা সবাই n, আর জেনারেটিভ এরা সবাই হচ্ছে n। ঠিক আছে, তারপর এইখানে যখন আসছে জেনারেটিভ সেল দুটো তখন কি করছে, একটা গিয়ে এগ সেলের সঙ্গে মিলিত হচ্ছে, তখন কি হচ্ছে n প্লাস n যদি হয় তাহলে কি তৈরি করবে 2n। আর শস্য নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে, এখানে কি পাচ্ছি শস্য নিউক্লিয়াস মানে হচ্ছে 2n ছিল আগে, তার সঙ্গে একটা n যুক্ত হয়ে তৈরি হচ্ছে 3n সংখ্যার ক্রোমোজোম। তাহলে কি পেলাম, যে এখানে দুবার নিষেক সম্পন্ন হচ্ছে। একবার নিষেক সম্পন্ন হচ্ছে এগ সেলের সঙ্গে, দ্বিতীয়বার নিষেক সম্পন্ন হচ্ছে পোলার নিউক্লিয়াসের সঙ্গে বা নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে। তাই এই পদ্ধতিকে বলা হয় দ্বিনিষেক। এই পদ্ধতিকে কেন দ্বিনিষেক বলা হয়, এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষাতে এই ছবিটা সমেত তোমরা এই এক্সপ্লেনেশনটা বা এই ব্যাখ্যাটা ঠিকঠাক করতে পারো তাহলে পুরো মার্কস পাওয়া থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে শস্য নিউক্লিয়াস যেটা হয়েছে সেটা হয়েছে 3n ইন ক্রোমোজোম নাম্বার, মানে ক্রোমোজোম সংখ্যা তার 3n, ট্রিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। আর যেটা আমার রয়েছে এখানে এগ সেল, সে হয়েছে কি আমার 2n। 2n যখন এ ফর্ম করছে তখন একে আর এগ সেল বলবো না, এটার নাম হয়ে যাবে এমব্রায়ো বলবো। তাহলে তোমাদের যদি একটা প্রশ্ন করে কোনো একটি উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 46টা হয়, কোনো একটি উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 46টা হয়, তাহলে সেই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 46, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? যদি এই রকম ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে তোমরা এটাকে কেমন করে সলভ করবে দেখে নাও। প্রথমেই হচ্ছে পাতার কোষ। আমরা কি জানি, আমাদের দেহ কোষের ক্রোমোজোম সবসময়তেই ডিপ্লয়েড থাকে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও সেম হবে, যে উদ্ভিদেরও পাতার কোষের ক্রোমোজোম সবসময় ডিপ্লয়েড। মানে এটা যদি আমার পাতা হয় সবসময় হচ্ছে আমার 2n, এটা কতগুলো বলেছে 46। 46টা যদি বলে থাকে তাহলে এর পরের ধাপে আমি কি করব, n বার করব। n সমান মানে 46/2 কত হয় বলো দেখি তাড়াতাড়ি, 23। খুব সহজ অঙ্ক, 23। তাহলে আমার কি প্রশ্নটা দিয়েছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা। শস্য নিউক্লিয়াস মানে 3n ইকুয়াল টু, দাঁড়াও এক মিনিট, ইকুয়াল টু 3n হলে 23 ইন্টু 3 সমান কত হয় বলো। এটা এই উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে ফেলো দেখি তাড়াতাড়ি। ঊনসত্তরটি। তাহলে এইটা হচ্ছে আমার শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা। তাহলে এইরকম ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, যে কোনো একটি উদ্ভিদের পাতার কোষে বলো বা কাণ্ডের কোষে বলো, কোনো একটি উদ্ভিদের মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা দিয়ে দিল,
তারপর তোমাদের জিজ্ঞেস করলো শস্য নিউক্লিয়াসে কতগুলি ক্রোমোজোম থাকবে, তাহলে এইভাবে খুব সহজেই তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক এর পরের অংশটা। এর পরের অংশটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কতগুলি বিশেষ পদ্ধতি, মানে যে নিষেকের আমরা যে চিরাচরিত পদ্ধতিটা পড়ে এলাম এতক্ষণ ধরে, সেই রকম ভাবে ছাড়াও কিছু আলাদা রকম ভাবে নিষেক সম্পন্ন হয়। সেটা যদিও অঙ্গজ জনন বা অযৌন জনন পদ্ধতি আমরা সাধারণত বলে থাকবো, কারণ সেখানে কখনোই পুংরেণু আর স্ত্রী রেণু থাকছে না, নিজে নিজেই এরা জনন সম্পন্ন করছে। এই রকম ধরনের যে জনন পদ্ধতিগুলো আমরা পাবো তাদেরকে আমি নাম দিয়েছি বিশেষ জনন পদ্ধতি। এবার বিশেষ যে জনন পদ্ধতি তার মধ্যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে অ্যাপোমিক্সিস আর পলিএমব্রায়োনি, দুটো শব্দ পাওয়া যাচ্ছে। অ্যাপোমিক্সিস কাকে বলে? অ্যাপোমিক্সিস হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদ, অ্যাপোমিক্সিস হচ্ছে যখন কোনো একটি উদ্ভিদ অঙ্গজ জনন বা অযৌন জনন পদ্ধতিতে বীজ তৈরি করবে, নিষেক ছাড়াই বীজ তৈরি করবে। কে বীজে পরিণত হবে? ডিম্বাশয়টি বীজে পরিণত হবে আর সেই বীজ থেকে নতুন একটি উদ্ভিদ তৈরি হবে। উদ্ভিদের মধ্যে ক্রোমোজোম যে সংখ্যায় থাকবে বা যে মেকআপে থাকবে, মাতৃকোষের ক্রোমোজোম ঠিক সেই মেকআপেই থাকবে, মানে ক্লোন তৈরি হবে। সেই পদ্ধতিকে বলা হয় অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কথাটি আবার আমি বলে দিচ্ছি, অ্যাপোমিক্সিস কাকে বলে? যখন অযৌন জনন বা অঙ্গজ জনন পদ্ধতিতে কোনো একটি উদ্ভিদ নিষেক ছাড়া বীজ তৈরি করবে আর সেই বীজ থেকে পরবর্তী উদ্ভিদ তৈরি হবে, তখন তাকে বলা হয় অ্যাপোমিক্সিস। তাহলে এই পদ্ধতিটা আমাদের কি কাজে লাগবে? এই পদ্ধতিটা হচ্ছে যে যদি নিষেক ছাড়াই আমাদের বীজ তৈরি হয় তাহলে খুব কম সময়ে আমরা অনেক বীজ পেয়ে যাব, যার থেকে আমাদের ফলনও হচ্ছে, অথচ নিষেকের দরকার পড়ছে না। তাহলে নিষেকের যে সময়কালটা সেটার কোনো দরকারই পড়ছে না, খুব সহজেই আমরা একটা গাছ থেকে অনেকগুলো উদ্ভিদ পেয়ে যাচ্ছি। আর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পলিএমব্রায়োনি। সাধারণত এটি ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, গুপ্তবীজী উদ্ভিদে পলিএমব্রায়োনি হয় না। যেমন ধরুন পাইন, ফার্ন, এদের ক্ষেত্রে কি দেখা যায়? নিষেক হলো একবার, নিষেক হওয়ার পরে যে এমব্রায়োটা তৈরি হলো, একটু আগেই বললাম যে নিষেক হলো, নিষেক হওয়ার পরেতে আমার এমব্রায়ো তৈরি হলো, সেই এমব্রায়োটা মাল্টিপলস নাম্বারে বা নিজের ভেতরে অসংখ্য নাম্বারে ডিভিশন শুরু করে দেয়। এবার ডিভিশন করার পরে কি হবে? প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা এমব্রায়োর মতো কাজ করবে। তখন এই রকম যে ঘটনাটা দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় পলিএমব্রায়োনি। কার মধ্যে দেখতে পাওয়া যায়? পলিএমব্রায়োনির বাংলা হচ্ছে বহু ভ্রূণ বীজতা। বহু ভ্রূণ বীজতা। এই পলিএমব্রায়োনি আর অ্যাপোমিক্সিস এই বছরের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলিএমব্রায়োনি আর অ্যাপোমিক্সিস। পলিএমব্রায়োনি কাকে বলে? কোনো একটা ভ্রূণ অসংখ্য সংখ্যায় বিভাজিত হয়ে তৈরি করেছে, এর ভেতরে অনেকগুলো এমব্রায়ো বা অনেকগুলো ভ্রূণ, তখন তাকে বলা হচ্ছে পলিএমব্রায়োনি। তাহলে এই হচ্ছে আমার সাধারণ ধারণা অ্যাপোমিক্সিস আর পলিএমব্রায়োনি সম্পর্কে। এরপরে আমি যেটাতে আসব সেটা হচ্ছে আমার পার্থেনোকার্পি আর পার্থেনোজেনেসিস, দুটো শব্দ পাবো। পার্থেনোকার্পি প্রথমে বুঝি, পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোকার্পি খুবই সহজ জিনিস। কোন রকম হরমোন বা প্রাকৃতিক কোনো একটা কারণের জন্য যদি আমার কখনো অনিষিক্ত ডিম্বাণু মানে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি থেকে ফলে পরিণত হয়, তখন তাকে বলা হবে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি মানে যে ফলটা তৈরি হবে তার মধ্যে কোনো বীজ থাকবে না। যেমন এখানে তোমাদের দেখানো হয়েছে, দেখো একটা কলা, কলাটার ভেতরে আসলে যদি হয়, এটা মানে আমার আসল যদি মানে নিষেক ঘটে তাহলে তার ভেতরে কত বীজ থাকে। আর এই ধরনের কলা আমরা বাজারে পেয়ে থাকি, সেই কলাটার ভেতরে কোনো বীজ থাকে না। তাহলে এই যে ফলটা, এই ফলটা হচ্ছে আমাদের পার্থেনোকার্পি করা ফল। হরমোন প্রয়োগ করে এই ফলটাকে এরকম নিষেক ছাড়াই ডিম্বাশয়টিকে ফলে পরিণত করা হয়। এটা হচ্ছে টমেটো। এখানে দেখতে পাচ্ছ তোমরা টমেটোর বীজগুলো, কিন্তু এই ধরনের টমেটোতে কোনো বীজ নেই। তাহলে পার্থেনোকার্পি জিনিসটা হচ্ছে যখন নিষেক ছাড়া
ফলে পরিণত হবে, ডিম্বাশয়টি ফলে পরিণত হবে, তখন তাকে বলা হয় পার্থেনোকার্পি। কিন্তু পার্থেনোজেনেসিস আর পার্থেনোকার্পি এক জিনিস নয়। পার্থেনোজেনেসিসটা হচ্ছে যখন নিষেক ছাড়াই উদ্ভিদ বা প্রাণীর কোনো একটি অংশ থেকে বা এমব্রায়ো থেকে অন্য একটি প্রাণী বা অন্য একটি উদ্ভিদ তৈরি হবে, তখন তাকে বলা হবে পার্থেনোজেনেসিস। জেনেসিস কথাটির অর্থ হলো জন্ম নেওয়া। পার্থেনোজেনেসিস মানে হচ্ছে নিষেক ছাড়াই যখন কোনো একটি উদ্ভিদ বা প্রাণীর কোনো একটি অংশ থেকে আরেকটি অপত্যের জন্ম হবে, তখন তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। যেমন তোমরা পড়েছিলে প্ল্যানেরিয়ার ফ্রাগমেন্টেশন, মানে খণ্ডীভবন পদ্ধতি। প্ল্যানেরিয়াকে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম আঘাত করা হয়, তাহলে এটি মাঝখান থেকে এরকম ভাবে ভেঙে গেলে এ আবার সেই ভাঙা অংশ থেকে দুটি প্ল্যানেরিয়া তৈরি করতে পারে। হাইড্রারও খণ্ডীভবন পদ্ধতি দেখতে পাওয়া যায়। স্টারফিশের হচ্ছে রিজেনারেশন পদ্ধতি বা পুনরুৎপাদন, খণ্ডীভবন পুনরুৎপাদন, এই যে পদ্ধতিগুলো থেকে আবার একটা নতুন অপত্যের সৃষ্টি করতে পারা, এই পদ্ধতিটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। তাহলে এরপর থেকে পার্থেনোকার্পি আর পার্থেনোজেনেসিসের মধ্যে দুটি পৃথক ধারণা তোমরা পেয়ে যাবে। পার্থেনোকার্পি মানে হচ্ছে ফলে পরিণত হওয়া, আর পার্থেনোজেনেসিস মানে হচ্ছে অপত্য, কোনো একটা প্রাণীর জন্ম দেওয়া। তাহলে এই হচ্ছে আমার দুটো পার্থক্য, পার্থেনোজেনেসিস আর পার্থেনোকার্পি। এইটাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পার্থেনোকার্পির জন্য ব্যবহৃত যে হরমোনটা, সেই হরমোনগুলি হচ্ছে উদ্ভিদ হরমোনের মধ্যে তোমরা পড়বে, তবু অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডস, এই হরমোনগুলোকে ব্যবহার করা হয়। এরপরে চলে আসবো আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি অবশ্যই যেন তোমরা প্র্যাকটিস করবে। আর এই অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য এখানে আমি ফিজিক্স বালাতে আছি, যে কোনো সমস্যার আমি সমাধান করে দেবো। এরপরে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই, আলোচনা করে নিই। প্রথম আছে কিভাবে জলজ উদ্ভিদের পরাগযোগ হয় বা পরাগায়ন বা পরাগ মিলন হয়। জলজ উদ্ভিদের পরাগ মিলন মানে বলেছে হাইড্রোফিলির কথা। হাইড্রোফিলি মানে জলের প্রবাহতার সঙ্গে তার পরাগরেণুটাকে সেখানে দিয়ে দেবে, পরাগরেণুটা ভাসতে ভাসতে চলে যাবে, অন্য উদ্ভিদের সঙ্গে গিয়ে পরাগ মিলন ঘটাবে। তাহলে এইটা হচ্ছে আমার সাধারণ ধারণা। সাধারণ ধারণাটা কি? জলজ উদ্ভিদের কি করে পরাগ মিলন হচ্ছে? পরাগ মিলন হচ্ছে জলের প্রবাহমানতার উপর। তারপর হচ্ছে ক্রস পলিনেশন কাকে বলে, বা ক্রস পলিনেশন আর সেলফ পলিনেশন। সেলফ মানে কি? স্বপরাগযোগ। ক্রস পলিনেশন মানে তার উল্টোটা, ইতর পরাগযোগ। তাহলে কি পেলে? ক্রস পলিনেশন মানে কি? ইতর পরাগযোগ কাকে বলে। ইতর পরাগযোগ কাকে বলে বলেছি তোমাদের, যখন কোন একটি উদ্ভিদের মধ্যে একলিঙ্গ ফুল থাকবে বা একলিঙ্গ উদ্ভিদ থেকে ও কোনো একটি বাহকের মাধ্যমে তার পরাগরেণু একটা ফুল থেকে অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পাতিত হওয়ার ফলে নিষেক সম্পন্ন হবে, তখন তাকে বলা হবে ক্রস পলিনেশন। তারপর হচ্ছে দ্বিনিষেকের বা দ্বিনিষিক্তকরণের সংজ্ঞা দাও। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিনিষেকের সংজ্ঞা দাও। দ্বিনিষেক কাকে বলে? একটু আগেই বললাম যে উদ্ভিদের ক্ষেত্রে যখন নিষেক সম্পন্ন হয় সেখানে দুটো জেনারেটিভ সেল তৈরি হয়। সেই দুটো জেনারেটিভ সেলের একটা জেনারেটিভ সেল গিয়ে এগ সেলের সঙ্গে ফার্টিলাইজড করে তাকে এমব্রায়ো বা ভ্রূণে পরিণত করে। অপর আরেকটি জেনারেটিভ সেল পোলার নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে সেক্ষেত্রে থেকে শস্য নিউক্লিয়াস তৈরি করে। এই এমব্রায়ো থেকে পরবর্তীকালে বীজ তৈরি হবে, আর ওই শস্য নিউক্লিয়াস থেকে পরবর্তীকালে ফল তৈরি হবে। তাই একে দ্বিনিষেক বলে। উদ্ভিদের নিষেক পদ্ধতিতে দুবার ফার্টিলাইজেশন হয়, তাই একে দ্বিনিষেক বলে। তারপর অ্যাপোমিক্সিস ও পার্থেনোকার্পির মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাপোমিক্সিসে বীজ তৈরি হয় আর পার্থেনোকার্পি থেকে শুধুমাত্র ফল তৈরি হয়। এদের মধ্যে এটাই সব থেকে বড় পার্থক্য। এদের প্রত্যেকটি সুবিধা ব্যাখ্যা করো। অ্যাপোমিক্সিসের ফলে অল্প সময়ের মধ্যে আমরা অনেক বীজ তৈরি করতে পারবো, যার জন্য আমরা সেটা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন ধরো কোনো ফুল গাছ, গাঁদা চাষ করতে চলেছো, এবার গাঁদা ফুলের যদি তুমি চাষ করতে চাও তখন তোমার অ্যাপোমিক্সিস সাহায্য করবে।
এবার তুমি চাষিবাসী মানুষ, তুমি মনে করছো যে ফল চাষ করবে, কলা গাছ, তখন তোমার পার্থেনোকার্পি সাহায্য করবে। তাহলে এদের দুটোরই আমাদের ব্যবহারে সুবিধা আছে। তারপরের কোশ্চেন, জিটোনোগ্যামি বা গাইটেনোগ্যামি ফুলে পরাগযোগ ঘটে কি করে, ব্যাখ্যা করো। গাইটেনোগ্যামি মানে কি বলেছি, মনে করো। হ্যাঁ, মনে পড়েছে? গাইটেনোগ্যামি মানে হচ্ছে একটাই উদ্ভিদ, তার মধ্যে দুটো ফুল, 1 নম্বর ফুলের সঙ্গে 2 নম্বর ফুলের বিয়ে হবে, তখন তাকে বলা হয় গাইটেনোগ্যামি। এটা স্বপরাগযোগের একটা ভাগ। তাই গাইটেনোগ্যামি কাকে বলে, গাইটেনোগ্যামিতে কি হয়, এটা তোমরা সহজেই লিখতে পারবে। একটি ফুলের কাজ কি, খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই যখন আমি চ্যাপ্টারটা শুরু করেছি তখনই এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করেছি। ফুল আমাদের প্রতিনন্দিন জীবনের বা দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। শুধুমাত্র ফুল আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে নয়, সেই ফুল থেকে আমরা অনেক রকমের ঔষধি তৈরি করে থাকি, বিভিন্ন ধরনের তেল পেয়ে থাকি, যেমন সর্ষে। তোমরা জানো যে সূর্যমুখীর ফুল থেকে বীজ তৈরি হবে, ফুল না থাকলে ফল তৈরি হতো না সর্ষেরও। তার জন্য ফুলের গুরুত্ব হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভেষজ কাজে বা নান্দনিক কাজে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে গাইটেনোগ্যামি ও অটোগ্যামির মধ্যে পার্থক্য করো। আবার একটা সহজ প্রশ্ন। গাইটেনোগ্যামি মানে একটা ফুল, দুটো ফুল, একই উদ্ভিদ, দুটো ফুলের মধ্যে পরাগ মিলন কিন্তু স্বপরাগযোগ। অটোগ্যামি মানে একটাই ফুল আছে, একটা ফুলের মধ্যেই পরাগ মিলন হচ্ছে, এখানে দুটো ফুলের দরকার নেই। তাহলে এখানে 1, এখানে 2 ফুলের প্রয়োজন। তাহলে পার্থক্য করা যাবে। অটোগ্যামিতে পরাগরেণুর অপচয় বলতে পারি এখানে কম হবে, গাইটেনোগ্যামিতে পরাগরেণুর অপচয় একটু বেশি হবে, কিন্তু ইতর পরাগযোগের মতো অত অপচয় হবে না। সাধারণত গাইটেনোগ্যামিতে বাহক হিসেবে বাতাস কাজ করে, বায়ু কাজ করে, অটোগ্যামিতে কোনো বাহকের প্রয়োজন হয় না। এরপর যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে চিত্র, ডায়াগ্রাম প্র্যাকটিস করবে। কিসের? ফুলের ডায়াগ্রাম, একটা ফুলের বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রের একটা সম্পূর্ণ ফুলের ডায়াগ্রাম প্র্যাকটিস করবে। আর তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে দ্বিনিষেকের যে চিত্রটা আমি এখানে তোমাদের দেখিয়েছি, সেই দ্বিনিষেকের চিত্রটা প্র্যাকটিস করবে। কারণ দ্বিনিষেক যদি তোমাদের প্রশ্নে আসে বা পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই সেটা চিত্র সহ ব্যাখ্যা করবে। পরীক্ষাতে গুড ইমপ্রেশন তো তৈরি হবেই, তার সঙ্গে নাম্বারেরও একটা সচ্ছলতা তৈরি হবে, মানে বেশ ভালো নাম্বার পেয়ে থাকবে। তাহলে আজকে তোমরা যে জায়গাটা দেখতে পেলে, এই যে পুরো চ্যাপ্টারটা পড়ালাম, এই পুরো চ্যাপ্টারটা এত দূর অবধি আশা করি তোমাদের পুরো ধারণাটা পরিষ্কার হয়েছে। আর যদি কখনো কোনো সমস্যা থেকে থাকে বা এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ক্লাস কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা এই বছরের জন্য তোমরা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য অল দ্য বেস্ট। এই চ্যাপ্টারটির যা যা প্রশ্ন আছে, যা আটকাচ্ছে তোমাদের, তা অবশ্যই আমাকে জানাও। দরকার পড়লে আমি আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আসতে চলেছি। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের দিন তোমাদের সঙ্গে। দেবজিৎ স্যার।